6 মাস এই যে মিথটা, এই মিথটাকে ভুল প্রমাণ করব। ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে লাইভ ক্লাসটা, এটা একটা প্রমোশনাল লাইভ ক্লাস এবং এই লাইভ ক্লাসটা মূলত এইচএসসি 2023 ব্যাচের শিক্ষার্থী যাদের সামনে ভর্তি পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য আয়োজন করা। তবে এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছে, অর্থাৎ তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে কিংবা তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে, এইচএসসির 24 কিংবা 25 ব্যাচ, তারাও কিন্তু আজকে লাইভ ক্লাসটাতে করতে পারো। কারণ আজকে লাইভ ক্লাসটাতে আমরা সমাসের বেসিক নিয়ে আলোচনা করব এবং অ্যাডিশনালি সমাস সম্পর্কিত কি ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম ফারহান সাকিব এবং আমি 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমরা বুঝতে পারি আমাদের এই ক্লাসের পরিসরটা কত বড়, অর্থাৎ পুরো বাংলাদেশের কতটুকু জায়গা জুড়ে আমাদের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে অলরেডি। সাদিয়া শারমিন জয়েন করেছে আমাদের সাথে, অপসিতা জয়েন করেছে আমাদের সাথে, তারপর হাই বলছে অপসিতা, অনিতা রাহা জয়েন করেছে আমাদের সাথে। ওকে, সো এই যে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো, যাতে পরবর্তীতে যখন তোমার পরীক্ষা একেবারে ঘনিয়ে আসবে, হয়তোবা আর 1-2 দিন পর পরীক্ষা, তখন তোমার হয়তোবা মনে পড়লো যে আচ্ছা সমাসের এই সাব টপিকটা কি, ওই সমাসটা কিভাবে নির্ণয় করে, তখন তুমি যাতে তোমার নিজের প্রোফাইল থেকেই খুঁজে বের করতে পারো যে সমাসটা আসলে কিভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ তুমি যদি আজকের এই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখো, নিজের প্রোফাইলে রাখো, সহজেই খুঁজে বের করতে পারবে। সো সবাই একদম জলদি ক্লাসের শুরুতেই তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইনে রাখো, নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করো, যাতে পরে নিজেরাই খুঁজে পেতে সহজ হয়। আমরা আজকে মূলত যে কোর্সটার ব্যানারে প্রমোশনাল ক্লাস নিয়ে এসেছি, সেই কোর্সটা হচ্ছে আমাদের বি ইউনিটের কোর্স। আমাদের বি ইউনিটের কোর্সটার নাম হচ্ছে বি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স। এইটার ব্যাপারে ছোট্ট করে একটু বলে নিয়ে আমাদের আজকে সমাসের ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2934টা সিট রয়েছে যারা বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বি ইউনিট আসলে কাদের জন্য? বি ইউনিট আসলে সবার জন্য। অর্থাৎ তুমি যদি তোমার এসএসসি বা এইচএসসি তে সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমিও বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমিও বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। কিংবা তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, তাহলে তো তোমার জন্য বি ইউনিটটাই আসলে মেইন ইউনিট। ঠিক আছে? তো বি ইউনিটটা মূলত বিভাগ পরিবর্তনের ইউনিট। বি ইউনিটের মধ্যে কি বিভাগ রয়েছে সেগুলো একটু যদি শুরুতে বলে দেই, অনেকে জিজ্ঞেস করো দেখে। বি ইউনিটে যদি তুমি একদম মানে মেরিট লিস্টে যদি প্রথম দিকে তোমার সিরিয়াল থাকে, তাহলে তুমি আইন অর্থাৎ ল এন্ড জাস্টিসে পড়তে পারো, কিংবা তুমি হচ্ছে ইকোনমিক্স পড়তে পারো, জার্নালিজম, ইংরেজি, অ্যানথ্রোপোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক রিলেশন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, হেলথ ইকোনমিক্স, এইরকম চমৎকার সব সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পাবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাও। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা তো বললেন ভাইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারে, কিন্তু ব্যাপারটা কেমন? পরীক্ষার প্রশ্ন কেমন হয়? পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়। পরীক্ষার প্রশ্নে 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে বাংলা, যেটা তোমরা গত 12 বছর ধরে পড়েছো। আরেকটা হচ্ছে ইংরেজি, যেটাও তোমরা গত 12 বছর ধরে পড়েছো। এবং আরেকটা হচ্ছে জেনারেল নলেজ, এটা আসলে তোমরা কেউই পড়ো নাই, এজন্য কেউ যে খুব বেশি পিছিয়ে থাকবে এরকম না। তো আমাদের কমেন্টে ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় আসলে এই কোর্সটার লিংক দিয়ে দেওয়া আছে। তোমরা এই কোর্সটার লিংক থেকে সরাসরি কি করতে পারো? আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো। একটা প্রোমো কোড আছে তোমাদের জন্য উপহার হিসেবে। প্রোমো কোডটা হচ্ছে ফারহান 500। তোমরা এই কোর্সটাতে এই লিংকটাতে ক্লিক করতে পারো। লিংকটা হচ্ছে আমাদের ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় দেওয়া আছে। ওখানে ক্লিক করে, এই লিংকটাতে ক্লিক করলে তোমরা কোর্সটাতে চলে যাবা। ওখানে যদি তোমরা ফারহান 500 এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাবা আমার তরফ থেকে। ঠিক আছে? ওকে, সো প্রমোশনাল ক্লাসের প্রমোশন শেষ। এইবার আমরা চলে যাব আমাদের পড়ালেখার দিকে। ওকে, চলো আজকে আমাদের আলোচনা হচ্ছে সমাস। আমরা সমাস নিয়ে আমাদের চিরাচরিত জীবনে আমরা যে সমস্যাগুলো ফেস করি, আমরা যে সমস্যাগুলোর মুখে পড়ি, সেই সমস্যাগুলো আজকে দূর করব। ওকে, আমাদের রেগুলার শিক্ষার্থী আব্দুর রহমান শাফি চলে এসেছে এবং বাকিদের বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে। তোমরা বাকিরাও কিন্তু এটা করতে পারো। তোমরা নিজেরা ক্লাসে জয়েন করেছো, যেহেতু ক্লাসটা যেহেতু ভালো লাগবে, মানে আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিচ্ছি আজকে ক্লাসটা তোমাদের উপকার আসবে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো। ওকে, চলো আমরা সমাস নিয়ে আলোচনার শুরুতে আমরা একটা প্রাক মূল্যায়ন করব। অর্থাৎ আজকের সমাস ক্লাসটা এমন তো না যে তোমার জীবনে আজকে সমাসের প্রথম ক্লাস। সমাস নিয়ে নিশ্চয়ই আমরা আগেও পড়েছি, আগেও জেনেছি। আমরা ক্লাসের শুরুতে একটু দেখব যে সমাস নিয়ে এতদিন পর্যন্ত আমরা যা পড়েছি, অর্থাৎ আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 বা এসএসসি, এরপর হচ্ছে
এইচএসসির 2টা বছর, অর্থাৎ প্রায় 7 বছর আমরা সমাসের সাথে পরিচিত। দেখি আজকে আমি পড়ানো শুরু করার আগেই আমাদের শিক্ষার্থী যারা ক্লাসে জয়েন করে ফেলেছে তাদের কার সমাসের কি অবস্থা। আমরা শুরু করব প্রাক মূল্যায়ন বা প্রি অ্যাসেসমেন্ট দিয়ে, যেভাবে কিনা আমরা আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলোও নেই। ওকে, সো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি? অর্থাৎ প্রশ্ন করা হয়েছে নিচের কোন উদাহরণটা তৃতীয় তৎপুরুষ সমাস। আমি একটু যদি হিন্টটা দিয়ে দিই, তোমরা কমেন্টে লিখো। তোমরা কমেন্টে লিখবা এইভাবে। কমেন্টে কিভাবে লিখবা? তোমরা কমেন্টে লিখবা একের ক খ গ ঘ, যেটা সঠিক উত্তর সেটা তোমরা একটু লিখবা। এখন তোমাকে আমি একটু হিন্ট দিয়ে দিই। তৃতীয় তৎপুরুষ সমাস মানে হচ্ছে ব্যাস বাক্যে যে পূর্ব পদটা থাকবে সেই পূর্ব পদ থেকে একটা বিভক্তি বাদ যাবে, সেই বিভক্তিটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। এখন তোমরা আইডেন্টিফাই করো যে এখানে কোনটা হবে। আমি দেখি এখানে কারা কারা কমেন্ট করেছে। ওকে, আমান আক্তার বলছে একের সি, মারিয়া ইসলাম বলছে একের গ, আর শান্ত হাই বলছে হাই হ্যালোর সময় পার হয়ে গেছে, আমরা এখন পড়ালেখায় চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া রংপুর থেকে। সুমাইয়া আক্তার বলছে হ্যালো সুমাইয়া। ফারিহা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমাকে বলো যে আমাদের এটার উত্তর কি হবে। বৃষ্টি শেখ বলছে একের সি, মোহাম্মদ আরাফাত বলছে একের গ, তারপরে আব্দুল্লাহ শিশির বলছে একের গ। আমরা কারেক্ট অ্যান্সারটা দেখে নেই। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এক্স্যাক্টলি তোমরা যেটা বলেছো সেটাই, একের গ, মন গড়া। কারণ বিভক্তি কোনটা? তৃতীয় বিভক্তি। একটা তৃতীয় বিভক্তির উদাহরণ যদি আমরা দেই, একটা তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, একটা তৃতীয় বিভক্তি হচ্ছে দিয়ে। এখন মন গড়া, এটার ব্যাস বাক্য কি? মন দিয়ে গড়া। অর্থাৎ মন দিয়ে গড়া এই ব্যাস বাক্যটা থেকে যখন আমি এটাকে কি করলাম, এটাকে যখন সমস্ত পদে আনলাম বা এটাকে যখন সমাসবদ্ধ করলাম, তখন মনের সাথে যে দিয়ে বিভক্তিটা ছিল, তৃতীয় একটা বিভক্তি, সেটা বাদ দিয়ে দিলাম। এই জন্যই মন দিয়ে গড়া এটা হয়ে গেল হচ্ছে মন গড়া। বাদ পড়লো কোন বেচারা? বাদ পড়ে গেল এই দিয়ে, অর্থাৎ তৃতীয় বিভক্তি বেচারা। এই জন্য বিভক্তিটার ওই বাদ পড়ে যাওয়া বিভক্তির স্মরণে আমরা কি করেছি, তার সম্মানার্থে এই সমাসটার নাম দিয়েছি তৃতীয়া তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছি? ঘটনা ক্লিয়ার? ওকে, আমরা তাহলে পরের প্রশ্নটাতে যাই। আমরা তাহলে একটু পরের প্রশ্নটাতে যাই, ঠিক আছে? মারিয়া ইসলাম বলেছে ওর নাম বলতে, হ্যাঁ বলেছি। এইবার পরের প্রশ্ন দেখি, রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে কোনটি থাকে? ও এ ই রূপ, ঠিক আছে? রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস কোনটা? ওই যে মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু। তার মানে তোমাদেরকে অলরেডি বলেই ফেলেছি, হিন্টটা দিয়েই ফেলেছি। তোমরা বলো রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে কোনটা থাকে? ও থাকে, এ থাকে, ই থাকে, নাকি রূপ থাকে? কোনটা থাকে? অমিতা রাহা বলেছে নেটওয়ার্কের সমস্যা করছে। কোনো সমস্যা নাই, তুমি এই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। পরবর্তীতে লাইভ ক্লাস শেষ হয়ে গেলে আর তোমার তোমার বাসার দিকে নেট এবং নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে তখন তুমি আবার ক্লাসটা রেকর্ডেডও দেখে নিতে পারবা। দুয়ের ডি বলছে অনেকে, এক্স্যাক্টলি মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু। তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে রূপ। রূপ শব্দটা কোথায় থাকে? রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে থাকে। রূপ ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আচ্ছা সাফায়েত ওয়ালাইকুম আসসালাম। এইবার বলো হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? তার মানে এখানে হাটবাজার কোন সমাস এটা জানতে চাওয়া হয় নাই। এখানে জানতে চাওয়া হয়েছে হাটবাজার এটা যে একটা দ্বন্দ্ব সমাস, এটা কোন টাইপের দ্বন্দ্ব সমাস বা কি অর্থে, অর্থটা জানতে চাওয়া হয়েছে। ক মিলনার্থে, খ বিরোধার্থে, গ বিপরীতার্থে এবং ঘ সমার্থে বা সমান অর্থে, সম অর্থে, একই অর্থে। কোনটা হবে দেখি, এটার উত্তর হচ্ছে কোনটা? 3 নম্বর প্রশ্ন, হাট বাজার। হাট আর বাজার দুইটা কিন্তু একই অর্থ বোঝায়, এটা বিপরীত অর্থ না, এটা বিরোধও বোঝায় না, দা কুমড়ার মতো বিরোধও বোঝায় না, ঠিক আছে? কোনটা হবে তাহলে? 3 এর ঘ বলছে, হ্যাঁ। মাসুদুর রহমান বলছে 3 এর ঘ, এক্স্যাক্টলি। ঠিক আছে, আশিক বলছে 2 এর ডি। ভাইয়া এটা কি স্লাইড পাওয়া যাবে? ক্লাসটা শেয়ার করলে আমি পরবর্তীতে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে আমাকে একটু ইনবক্সে নক করলেই হবে। আচ্ছা, তো হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাটবাজার হচ্ছে সমার্থে দ্বন্দ্ব সমাস বা সমান অর্থে দ্বন্দ্ব সমাস। আর এই ক্লাসটা স্লাইড অলরেডি আমি 10 MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন 2023, এই যে আমাদের পাবলিক অ্যাডমিশন গ্রুপটা আছে এটার মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখি পরের প্রশ্ন, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে? সাধারণ কর্মধারয়, রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয় নাকি উপমান কর্মধারয়? কোন কর্মধারয় সমাস বলে? ঠিক আছে,
কিসের সাথে কিসের? সাধারণ ধর্মবাচক পদের সাথে কমন একটা ফিচার থাকে। ওই যে কমন ফিচার কোনটা? আমরা অনেক সময় বলি না যে কিসের মতো কালো? চুলের মতো কালো। ঠিক আছে? এই যে চুলের মতো কালো, তার মানে চুল আর অন্য কিছু একটার সাথে তুলনা হচ্ছে যেটার কমন ফিচার। সাধারণ ধর্ম হচ্ছে কি? সাধারণ ধর্ম হচ্ছে এদের যে কৃষ্ণত্ব রয়েছে বা এদের যে কালত্ব রয়েছে সেটা, কালো ২ টাই। এই তুলনাটা হচ্ছে। ওইটাকে বলা হয় কমন ফিচার বা সাধারণ ধর্ম। তাহলে এখানে সাধারণ ধর্ম কোনটা? ৪ এর? ৪ এর সাধারণ ধর্ম হচ্ছে সাধারণ ধর্মের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় সেটাকে বলা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু। একদমই কঠিন না। কিন্তু আমরা অনেক সময় খটমটে টার্ম দেখে ভয় পেয়ে যাই। আয় হায়! এটা কি নাকি প্রশ্ন জিজ্ঞেস করেছে। কিন্তু বিলিভ মি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এমন দেওয়া হবে না যেটা তুমি সলভ করতে পারবা না। অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মানে এমন রাখা হয় যাতে যারা পড়ালেখা করে, যারা পড়ালেখার সাথে থাকে তারা পারে। এমন হাতি ঘোড়া মারা কোনো প্রশ্ন অ্যাডমিশন টেস্টে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় করা হবে না যেটা তুমি উত্তরই করতে পারবা না। যেটা তোমার লেভেলের একটা স্টুডেন্টের পক্ষে উত্তর করা সম্ভবই না, এরকম প্রশ্ন করা হবে না। ঠিক আছে? আর যদি ইন কেস করা হয় তখন তুমি সেটা স্কিপ করতে পারো। কারণ অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি যদি একটা প্রশ্নের উত্তর ভুল দাগাও তাহলে কিন্তু সেখানে -0.25 থাকে। অর্থাৎ তুমি যদি ৪ টা উত্তর ভুল দাগাও তাহলে তোমার একটা সঠিক হওয়া উত্তরের নম্বরও কেটে নেওয়া হবে। এইজন্য কখনো, কখনো ট্র্যাপ হিসেবে, ট্রিক হিসেবে অনেক কঠিন প্রশ্ন করা হয় যাতে করে যারা মানে একটু বেশি সাহসী বা একটু কম স্ট্র্যাটেজিক তারা যাতে ওটা অ্যাটেম্প্ট করে এবং ভুল দাগিয়ে দেয়। ভুল দাগালে কি হয়? ভুল দাগালে তার কিন্তু 0.25 নম্বর কাটা যায়। এইটা কারা করছে আর কারা করছে না তাদেরকে দিয়ে বাছাই করা হয় যে কাদেরকে অ্যাডমিশন টেস্টে নেওয়া হবে আর কাদেরকে অ্যাডমিশন টেস্টে নেওয়া হবে না। ওকে, তারপরে দেখি। এখন আমরা একটু সমাজ সম্পর্কে কয়েকটা বেসিক জিনিস জেনে নেই, তার বেসিক নিয়ে আলোচনা করব। সমাস এটা একটা পারিভাষিক শব্দ যেটার অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। সবগুলোই সমাসের অর্থ। সমাসের বিপরীত শব্দ রয়েছে বিগ্রহ বা বিচ্ছেদ। ঠিক আছে? অনেক সময় তোমরা দেখবা ব্যাসবাক্যকে, ব্যাসবাক্য কোনটা? মনে করো সমাসবদ্ধ শব্দ হচ্ছে সিংহাসন। সিংহাসনের ব্যাসবাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এই যে পুরো বাক্যটা সিংহ চিহ্নিত আসন, এটাকে যেমন ব্যাস বাক্য বলা হয়, ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে? সমাসের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। সমাস মানে হচ্ছে মিলন আর বিগ্রহ মানে হচ্ছে বিচ্ছেদ। সমস্ত পদ কি থাকে? এক পদ থাকে, একটা পদ থাকে। যেমন সিংহাসন। ঠিক আছে? কিংবা আ রাজপুত্র। এটাকে যখন ভাঙা হয়, এটাকে যখন ডিস্ট্রিবিউট করা হয়, আলাদা করা হয়, ডিসেমিনেট করা হয়, তখন এটা কি হয়ে যায়? তখন এটা বিপরীত যে অর্থটা, এটা হয়ে যায় তখন বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। আচ্ছা। এখন এই যে সমাসটা বাংলা ভাষায় এসেছে মূলত সংস্কৃত ভাষা থেকে এবং এখানে আমরা হচ্ছে সমাসের সন্ধিটা দেখি সমযোগ আস আর সমাসের প্রত্যয়টা দেখি সমযোগ অস। ঠিক আছে? এইটা একটু মুখস্থ করতে হবে আমাদেরকে। আর সমাস মানে কি? সমাস মানে হচ্ছে এক হওয়া। সম, সম মানে কি? সম মানে হচ্ছে এক। সমান বা হচ্ছে সমমানের তার মানে হচ্ছে ২ টা সেইম। আর আস মানে হচ্ছে একই হওয়া। আসা, একত্রে আসা। বুঝতে পেরেছি? আচ্ছা। তারপরে দেখি। ভাইয়া স্লাইড কি অ্যাপে পাবো কিনা? এর উত্তর হচ্ছে না। এটা তো আসলে পেইড কোর্সের ক্লাস না। এইজন্য এটার স্লাইড কিংবা ভিডিও কোনটাই তোমরা অ্যাপে পাবা না। এই কারণেই তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি, এই ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে যদি রাখো, তাহলে পরবর্তীতে তুমি যখন দরকার পড়বে তুমি এই ক্লাসটা আবার দেখে নিতে পারবা। আবারও বলছি এটা আমাদের পেইড কোর্সের ক্লাস না। কিন্তু পেইড কোর্সে আমরা যেভাবে ক্লাস নেই, সেভাবেই কিন্তু আজকে লাইভ ক্লাসটা নিচ্ছি। যাতে করে যে সকল শিক্ষার্থীরা এখনো কনফিউজড যে তারা 10 মিনিট স্কুলের সাথে তাদের অ্যাডমিশনের জার্নিটার পথ পার হবে কিনা তারা যাতে আইডিয়া পায় যে 10 মিনিট স্কুলের বি ইউনিটের যে ভার্সিটি অ্যাডমিশন কোর্স সেই অ্যাডমিশন কোর্সে আমরা পেইড ক্লাসগুলো কিভাবে নেই। তো আমাদের যারা রেগুলার শিক্ষার্থী রয়েছে অর্থাৎ আমাদের যারা মানে পেইড কোর্সের অন্তর্ভুক্ত শিক্ষার্থী আছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের এই ক্লাসগুলো সম্পর্কে আইডিয়া কেমন, যাতে করে তোমাদের বাকি বন্ধুরাও বুঝতে পারে যারা এখনো ভর্তি হয় নাই তারাও যাতে বুঝতে পারে যে এই ক্লাসগুলো থেকে আমরা আসলে কতটুকু শিখতে পারছি। ওকে, তারপরে দেখি এরপরে আমরা সমাসের কয়েকটা এখানে কয়েকটা ইনফরমেশন আছে যে সমাস আসলে কোথায় আলোচনা হয়। সমাসের আলোচনাটা হয় ব্যাকরণের রূপতত্ত্বে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলব সেটা হচ্ছে সমাস আসলে এখন কত প্রকার। দেখো, খুবই মনোযোগ দাও।
2020 সাল পর্যন্ত এনসিটিবি প্রণীত যে ব্যাকরণ বইটা ছিল ক্লাস 9-10 এর অর্থাৎ এসএসসি এইচএসসির জন্য তো আসলে এরকম এনসিটিবি প্রণীত কোনো বই নেই। এনসিটিবি দেখো প্রণীত আর অনুমোদিত দুইটা আলাদা জিনিস। ক্লাস 9-10 পর্যন্ত বোর্ড বই আছে। অর্থাৎ ক্লাস 9-10 পর্যন্ত কি আছে? এনসিটিবি প্রণীত বই আছে যেটা ওরা প্রণয়ন করেছে। এনসিটিবি যেটা বানিয়েছে এবং প্রোভাইড করেছে। অন দ্য আদার হ্যান্ড এইচএসসি তে যেটা হয়, এইচএসসি তে এরকম আসলে বইগুলা এনসিটিবি প্রণয়ন করে না, এনসিটিবি অনুমোদন করে। অর্থাৎ আলাদা আলাদা রাইটার, আলাদা আলাদা কোম্পানির একটা বই থাকে, একটা বই থাকে। যেমন ফিজিক্সের অনেকগুলো বই আছে, কেমিস্ট্রির অনেকগুলো বই আছে, বায়োলজির অনেকগুলো বই আছে। এনসিটিবি এই বইগুলোকে অনুমোদন করে। তো যাই হোক, অনুমোদন আর প্রণয়ন তো আমরা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে এই যে ক্লাস 9-10 এর যে ব্যাকরণ বইটা যেটা এনসিটিবি প্রণীত, তারা নিজেরাই বানিয়েছে। তারা যে জাস্ট অনুমোদন দিয়েছে এমন না, তারা নিজেরাই বানিয়েছে। 2020 সাল পর্যন্ত সমাস সেখানে কয় প্রকার ছিল? সমাস সেখানে ছিল 6 প্রকার। ঠিক আছে? দেখো, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব এবং বহুব্রীহি, এই 6 প্রকার সমাস ছিল ওখানে। কিন্তু ঘটনা হয়েছে কি, পরবর্তীতে নতুন যে বইটা এসেছে 2020 পরবর্তী যে বইটা রয়েছে বাংলা ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বই অনুযায়ী সমাসকে কয় প্রকার হিসেবে ধরা হচ্ছে? সমাসকে 4 প্রকার হিসেবে ধরা হচ্ছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সমাস, জাকিয়া সুলতানা বলেছে ভাইয়া আজকেই ইনশাআল্লাহ সমাসের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আমার উপর এবং আমাদের ক্লাসের উপর আস্থা রাখার জন্য। এখন বুঝো, সমাস তাহলে 4 প্রকার ধরা হয়েছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া আগে সমাস 6 প্রকার ছিল কিন্তু এখন কেন সমাস 4 প্রকার ধরা হয়েছে? এর কারণ হচ্ছে সমাসের অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে আসলে সমাসকে এভাবে আলাদা করে ক্লাসিফাই করা হয়েছে। সমাসকে কোন 4 ভাগে ভাগ করা যায় একটু বোঝো। একটা সমাসের পূর্বপদের অর্থ প্রধান, নাকি পরপদের অর্থ প্রধান, নাকি উভয় পদের অর্থ প্রধান, নাকি হচ্ছে কোন পদের অর্থেই প্রাধান্য পায় না। এই কয়েকটা ক্লাসিফিকেশন ওয়াইজ কিন্তু সমাসকে ভাগ করা হয়েছে 4টা ক্যাটাগরিতে। এখন আগের যে 6টা ছিল আগের দুইটাও নতুন এই যে 4টা, এই 4টার মধ্যে চলে এসেছে। আমরা একটু দেখি। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ কেউ কর্মধারয়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। অর্থাৎ দ্বিগু আগে আলাদা একটা সমাস ছিল, দ্বিগু এসেছে এখন কোথায়? দ্বিগু চলে এসেছে কর্মধারয় সমাসের মধ্যে। আবার এই যে কর্মধারয় সমাসটা, কর্মধারয় সমাসটাকেও কেউ কেউ মনে করে হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? এই কর্মধারয় সমাসটাকে কেউ কেউ মনে করে হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের দেখো, আমাদের কিভাবে সমাসের ডিস্ট্রিবিউশন গুলো আগে 6 ছিল এখন কিভাবে 4 হয়ে গেল। অর্থাৎ আমরা দেখি তো তাহলে আমাদের কি কি বাদ গেল? আমাদের এখানে দ্বিগু আর কর্মধারয় গেল বাদ। ঠিক আছে? দেখো, দ্বিগু আর কর্মধারয় বাদ গেছে। এই যে আমরা যদি দেখি এখানে দ্বিগু এটা বাদ, কর্মধারয় এটা বাদ নতুন বই অনুযায়ী। এই দ্বিগুটা কিসের মধ্যে এসেছে? দ্বিগুটা এসে ইনক্লুড হয়েছে কর্মধারয়ের মধ্যে, আর কর্মধারয়টা গিয়ে ইনক্লুড হয়েছে আবার তৎপুরুষের মধ্যে। অর্থাৎ দ্বিগু আর কর্মধারয় দুই বেচারাই গিয়ে এখন শামিল হয়েছে তৎপুরুষ সমাসের ক্যাটাগরিতে। এই কারণে সমাস এখন হয়ে গেছে কয় প্রকার? সমাস এখন হয়ে গেছে এই কারণে 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আমি যদি এইখানে লিখি তাহলে কি আরেকটা প্রকার কি? এই যে এখানে যদি আমি দ্বন্দ্ব সমাস লিখি, দ্বন্দ্ব সমাস লিখি তাহলে কিন্তু আমার 4টা প্রকার হয়ে যাচ্ছে। দেখো, দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব আর বহুব্রীহি। এই তৎপুরুষের মধ্যে আছে দ্বিগু এবং কি এবং হচ্ছে কর্মধারয়। দেখো, এই তৎপুরুষের মধ্যে আছে এখন দ্বিগু প্লাস কর্মধারয়। এইভাবে সমাস কয় ভাগ থেকে কয় ভাগ হলো? এইভাবে সমাস 6 ভাগ থেকে 4 ভাগ হলো। এই ব্যাপারটা কি ক্লিয়ার? একটু কমেন্টে লিখে জানাও যে আমাদের আগে একটা কনফিউশন ছিল যে সমাস 6 প্রকার কিন্তু সমাসকে এখন 4 প্রকার ধরা হয়েছে। কিভাবে সমাস 4 প্রকার হলো আমি তো দেখালাম। আমি সামনে আবারও দেখাবো যে সমাসের অর্থের প্রাধান্যগুলো ওয়াইজ কিভাবে এটাকে ক্লাসিফাই করা হয়। একটু কমেন্টে লিখে জানাও ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা একটু কমেন্টে লিখে জানাও যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে সমাস প্রশ্ন যদি আসে সমাস কত প্রকার, আমরা লিখবো সমাস 4 প্রকার, কারণ আমাদের একদম লেটেস্ট বইটা ফলো করতে হবে। প্রশ্ন যদি আসে সমাস কয় প্রকার, আমরা 4 প্রকার লিখবো। আমাদের রেগুলার স্টুডেন্ট কল্যাণ দাস চলে এসেছে। ওকে, তারপরে হচ্ছে ক্লিয়ার ভাইয়া বলছে, রীতা ইয়াসমিন, আলনজি জাওয়াহান বলছে ক্লিয়ার, সিসি বলেছে, ফয়সাল এইচ রিফাত, সুরাইয়া ইসলামকে জয়েন করেছে আরেকজন বন্ধু। ওকে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এই যে দেখো এখানেও দেখতে পাচ্ছি দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব আর বহুব্রীহি।
এইবার দেখো যে আমরা এই যে 4টা ভাগ করলাম, আমরা যে 4টা ক্যাটাগরি করলাম, এই 4টা ক্যাটাগরি আমরা কিভাবে করলাম এইটা একটু বুঝি। দেখো, প্রথমত আমাদের অর্থের প্রাধান্য দেখতে হবে। সমাসে কেমন অর্থের প্রাধান্য থাকতে পারে? সমাসে 3টা পদ আছে। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, আরেকটা হচ্ছে মধ্যপদ। পূর্বপদ, পরপদ আর মধ্যপদ। আমি একটু তোমাদেরকে একটা বেসিক একটু ক্লিয়ার করে দেখাই। এটা আমার যারা নিয়মিত শিক্ষার্থী তারা অলরেডি জানো। কিন্তু যারা নতুন করে আজকে আমার ক্লাসটা দেখতে এসেছো যে আমরা আসলে ক্লাস কেমন নেই, তাদের জন্য আমি একটু দেখাই যে দেখো, আমাদের আসলে পূর্বপদ, পরপদ নির্ণয় করতে আমরা অনেক কনফিউজ থাকি এবং এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তোমার জন্য সমাস একেবারে পানি ভাত হয়ে যাবে। দেখো, মনে করো আমাদের একটা প্রিয় এক্সাম্পল আছে, সেটা হচ্ছে রাজহাঁস। প্রিয় এক্সাম্পলটা কি? রাজহাঁস। ঠিক আছে, রাজহাঁস। রাজহাঁসকে যদি আমরা ভাঙি, মানে এটা তো সমাস, আমরা যদি এটা ব্যাস বাক্য লিখি তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো হচ্ছে রাজহাঁসের ব্যাস বাক্য কি? হাঁসের রাজা। ঠিক আছে, হাঁসের রাজা, রাজহাঁস। এখন এই জায়গায় আমরা যেখানে কনফিউজড হই সেটা একটু তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই এখানে আসলে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। এখানে কি রাজ পূর্বপদ নাকি হাঁসের পূর্বপদ? এই জায়গায় আমরা কনফিউজ থাকি না? এই জিনিসটা তোমরা একটু খাতায় লিখে নাও। আমরা সব সময় সমস্ত পদ থেকে বের করব সমাসে কোনটা পূর্বপদ কোনটা পরপদ। যেমন এখানে দেখো, এখানে আগে আছে কোনটা? এটা হচ্ছে সমস্ত পদ, এটা তো আমরা বুঝি। এটা হচ্ছে আমাদের সমস্ত পদ আর এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। এখান থেকে আমরা পূর্বপদ পরপদ নির্ধারণ করব না। এখান থেকে আমরা পূর্বপদ পরপদ নির্ধারণ করব না। আমরা পূর্বপদ পরপদ নির্ধারণ করব কোত্থেকে? অবশ্যই আমরা পূর্বপদ আর পরপদ নির্ধারণ করব সমস্ত পদ থেকে। দেখো এখানে রাজ আগে আছে না, তার মানে এইটা আমাদের, এই যে এইটা আমাদের এখানে পূর্বপদ, এটা আমাদের কি পদ? এটা হচ্ছে আমাদের পূর্বপদ। আর এইখানে এইটা পরে আছে, এটা আমাদের পরপদ। এটা কি হচ্ছে? এটা আমাদের পরপদ। বুঝতে পেরেছি? এটা পূর্বপদ আর এটা পরপদ। একটু কমেন্টে সবাই লিখো তো দেখি, যে কমেন্টে একটু লিখো আমরা একটা সমাস সেটা কি পূর্বপদ নাকি পরপদ কোথা থেকে নির্ধারণ করব? আমরা নির্ধারণ করব সমস্ত পদ থেকে। কমেন্টে সবাই লিখো আমরা সমাস নির্ধারণ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বারিক মিয়া বলছে ব্ল্যাক ইউজ করতে। ওকে, ব্ল্যাক ইউজ করব, সমস্যা নেই। হ্যাঁ, আমরা একটু কমেন্টে লিখে ফেলি সমস্ত পদ দেখে বের করব পূর্ব আর পরপদ। ঠিক আছে ভাইয়া, আমি উপস্থিত। হেভেন তুর্য বলেছে। হ্যালো হেভেন, কি অবস্থা? ওকে, থ্যাঙ্কস বলছে। হ্যাঁ, আমরা একটু খাতায় লিখে নেই আমরা সমাস পূর্বপদ নাকি পরপদ এটা নির্ধারণ করব কোথা থেকে? এটা নির্ধারণ করব সমস্ত পদ থেকে। ওকে, এইবার আরেকটা জিনিস একটু দেখি ভাইয়া। আমরা তো দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ভাইয়া পূর্বপদ কোনটা, আমরা কি কি শিখলাম? ভাইয়া পূর্বপদ কোনটা আর ভাইয়া পরপদ কোনটা, এই দুটো শিখলাম। আপনি তো আরেকটা পদের কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, আমরা একটু পরে কিছু ধরনের সমাস দেখবো যেগুলোর নাম হচ্ছে মধ্যপদলোপী। আচ্ছা, মধ্যপদলোপী কোনটা এইটা একটু বলি। মনে করো আমাদের যদি এক্সাম্পল হয় সিংহ, ঠিক আছে, চিহ্নিত সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাই তো? আমরা জানি এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি আমরা পাবো হচ্ছে সিংহাসন। এই তো ঘটনা। তাহলে সিংহটা পূর্বপদ আর আসনটা পরপদ। এই যে সিংহটা পূর্বপদ, আসনটা পরপদ। তাহলে মধ্যে থেকে গেল কোন পদটা? এই যে মধ্যে থেকে যাওয়া যে পদটা সেটাকে বলা হয় মধ্যপদ। তবে একটা ডিসক্লেইমার আছে। ডিসক্লেইমার হচ্ছে মধ্যপদ যে মধ্যেই থাকবে এরকম না। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে যে মনে করো আহ গায়ে হলুদ। ঠিক আছে, গায়ে হলুদ একটা এক্সাম্পল বলি। গায়ে গায়ে কি? হলুদ। আচ্ছা, গায়ে যদি হলুদ হয়, ঠিক আছে, তাহলে এটার ব্যাস বাক্য কি? একটু কমেন্টে লিখে ফেলো, আমিও লিখি তোমরাও লিখো। গায়ে হলুদ, ঠিক আছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা জানি সমস্ত পদ থেকে নির্ধারণ করতে হবে কোনটা পূর্বপদ কোনটা পরপদ। সমস্ত পদ থেকে যদি পূর্বপদ আর পরপদ নির্ধারণ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে গায়েটা হচ্ছে পূর্বপদ। ঠিক আছে, এই যে গায়ে পূর্বপদ আর হলুদটা আমার পরপদ। হলুদটা আমার পরপদ। এখন এইখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে পূর্বপদ সবসময় মনে রাখবা, পূর্বপদ এবং পরপদ ছাড়া ব্যাস বাক্যে যা কিছু থাকবে সেটা যেখানেই থাকুক
সেটা মধ্যপদ। সেটা কি পদ? সেটা মধ্যপদ। অর্থাৎ এইখানে এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরাটাই হচ্ছে মধ্যপদ। কেন এটা মধ্যপদ হয়েছে? এটা মধ্যপদ হয়েছে কারণ এইটা পূর্বপদ এবং পরপদের অংশ না। এটা যেখানেই থাকুক। দেখো এখানে এইটা আগে, গায়ে আর হলুদ আগে, আর এটা পুরোটুকু পরে। কিন্তু তার মানে এই না যে এটা শেষ পদ হবে। এটা পরপদ হবে, শেষ পদ হবে তা কিন্তু না। কারণ আমাদের পূর্বপদ আর পরপদ আমরা নির্ধারণ করব কোত্থেকে? অবশ্যই পূর্বপদ আর পরপদ আমরা নির্ধারণ করব কোত্থেকে? অবশ্যই পূর্বপদ আর পরপদ নির্ধারণ করব সমস্ত পদ থেকে বা সমাস থেকে। সমাসবদ্ধ আমাদের যে পদটা রয়েছে, সমাসবদ্ধ পদ থেকে আমরা পূর্বপদ আর পরপদ নির্ধারণ করব। এছাড়া এই দুইটা পূর্বপদ আর পরপদ নির্ধারণ করে ফেলার পরে বাকি যা থাকবে সবকিছু হচ্ছে আমার মধ্যপদ। আমরা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? একটু কমেন্টে লিখে জানাই তো আমরা ক্লিয়ার কিনা। আর ক্লাস কি ভালো লাগছে? যারা আজকে প্রথমবারের মতো ক্লাস করতে এসেছো, যারা হয়তোবা সমাস নিয়ে অনেক সমস্যায় ছিলা, যারা সমাস নিয়ে খুবই আতঙ্কিত, তারা একটু কমেন্টে লিখে জানাও যে ক্লাস কেমন লাগছে। তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসে আমি যে স্পিডে পড়াচ্ছি এই স্পিডটা কি ঠিক আছে কিনা, নাকি আরো অনেক দ্রুত পড়াতে হবে অথবা আরো অনেক স্লো পড়াতে হবে, রিপিট করতে হবে কিনা। ক্লিয়ার ভাইয়া বলেছে, জান্নাতুল বাকি, আলমজা জাহান বলছে ক্লিয়ার, বুঝছি বলছে হেভেন তুর্য, ওকে। তারপরে হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি, মিষ্টি পাগলি ক্লিয়ার ভাইয়া বলছে, মিষ্টি পাগলিও কিন্তু আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী, আমি জানি না ওর আসল নাম কি। আচ্ছা, তারপর হচ্ছে সমস্ত পদ থেকে উম্মে হুরাইরা জান্নাত বলেছে, পারভেজ জি ভাইয়া বলেছে, রেজওয়ানা চৌধুরী বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে। চলো তারপরে তাহলে আমরা আমাদের আসল আলোচনা, যেটা করার আগে তোমাদের এত বেসিক শিখাচ্ছিলাম সেটা একটু দেখি। আমরা দেখো এখন আমরা তিন ধরনের পদ চিনি, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, আর একটা হচ্ছে মধ্যপদ। ক্লিয়ার? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন বা কারো কোনো ঝামেলা নাই। এখন একটু পূর্বপদ পরপদের ঘটনাটা দেখি। সেটা হচ্ছে এই যে সমাসটা দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আবার পরপদের অর্থ এখানে প্রাধান্য পায়। পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে? পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আবার কি হয়? আবার কিন্তু পরপদের অর্থটাও এখানে প্রাধান্য পায়, পূর্বপদ এবং পরপদ। যেমন দ্বন্দ্ব সমাস কিরকম? মা বাবা, মা পূর্বপদ, এটারও প্রাধান্য আছে, বাবা পরপদ, এটারও প্রাধান্য আছে। আয় ব্যয়, আয়েরও প্রাধান্য আছে, ব্যয়েরও প্রাধান্য আছে। এই কারণে এখানে পূর্বপদ এবং পরপদ দুইটি অর্থের প্রাধান্য পায়। এরপরে দেখো তিনটা সমাস, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। এইখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন দেখো ইট মেক্স সেন্স। ওই যে কেন 6 প্রকারের সমাস 4 প্রকারে পরিণত হলো, কেন? কারণ হচ্ছে সমাসকে এখন আমরা আইডেন্টিফাই করি বা ক্যাটাগরাইজ করি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটার ভিত্তিতে। এখন কর্মধারয় সমাসেরও পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসেরও পরপদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসেরও পরপদের অর্থ প্রাধান্য পায়। এই কারণে তিনটা ক্যাটাগরির সমাসকে আমরা এখন একটা ক্যাটাগরিতে পরিণত করেছি। এটার কারণেই সমাস এখন আর 6 প্রকার না, সমাস এখন 4 প্রকার। এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো এবং আমাকে একটু লিখে জানাও। সমাস যে এখন 6 প্রকার না, সমাস যে এখন 4 প্রকার, এটা নিয়ে আমরা আর কখনো কনফিউজ হব কিনা। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আমরা আজকে ক্লাসে যারা করছে না আমাদের বন্ধুরা, তাদেরকে পরবর্তীতে নিজেরা বোঝাতে পারবো কিনা যে ফারহান ভাইয়া বলেছে যে ক্লাসে সমাস আগে 6 প্রকার ছিল, সেখান থেকে 4 প্রকার হয়েছে, কারণ কর্মধারয় দ্বিগু এবং তৎপুরুষ এই তিনটা সমাসেরই শেষ পদের বা পরপদের অর্থ প্রধান। এই কারণে এই তিনটাকে আসলে একই ক্যাটাগরি হিসেবে কাউন্ট করা হয়েছে। রেগুলার স্টুডেন্ট আমি, আমাদের আয়মান সৌরভ বলেছে ইয়েস, আয়মান সৌরভ আমাদের রেগুলার স্টুডেন্ট। বারিক মিয়া বলেছে অল ক্লিয়ার, ক্লিয়ার স্যার। হেভেন তুর্য বলেছে ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর দেখো অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায় না, কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্ব পদের অর্থ এখানে প্রাধান্য পায়। দেখো অব্যয়ভাব সমাসে যদি পরপদের অর্থ প্রাধান্য পেত, তাহলে কিন্তু অব্যয়ভাবটা এই ক্যাটাগরির মধ্যে চলে আসতো। অর্থাৎ সমাসকে আমরা এখন ডিভাইড করেছি, আলাদা করছি কিসের ভিত্তিতে? সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ, পরপদ, উভয় পদ, নাকি কোনো পদই না। দেখি একটু। আচ্ছা, এরপরে একটা অদ্ভুত পিকিউলিয়ার সমাস আছে, ঠিক আছে? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে ঠিক আছে, হুমায়রা ইসলাম ইতি, হ্যাঁ ও আমাদের রেগুলার স্টুডেন্ট, বলেছে আমি নিয়মিত আপনাদের ক্লাস করি। বহুব্রীহি সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায় না, এখানে বাইরের একটা কিছুর অর্থ প্রাধান্য পায়। সেটা আমরা যখন আলোচনা করব তখন চলে আসবে আলোচনায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে। তারপরে দেখি একটু, এইবার আমরা
ব্যাস বাক্য দেখে কিভাবে সমাস চেনা যায় এটা আইডেন্টিফাই করবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি একটা স্ক্রিনশট নিতে চাও? তোমরা আসলে ক্লাস স্লাইডটা পেয়ে যাবে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে। তোমরা ক্লাস স্লাইডটা পেয়ে যাবে হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নামে আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে পেয়ে যাবে। তারপরে যদি কেউ স্ক্রিনশট নিতে চাও, আমি 5 সেকেন্ড সরে দাঁড়াই, ঠিক আছে? 5 সেকেন্ড তোমাদের সময় দিই। ওকে, চলো এইবার আমরা একটু দেখি যে দ্বন্দ্ব সমাসে কি থাকে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কি দেখে চিনবো সমাস? ব্যাস বাক্য দেখে একটু চেনার উপায়টা দেখি। ব্যাস বাক্যে ও এবং আর থাকে, সাধারণত এগুলোই থাকে, ও এবং আর থাকে। কিন্তু থাকতে আমি দেখি নাই, তোমরা থাকলে আমাকে জানিও, ঠিক আছে? দ্বিগু সমাসে কি থাকে? দ্বিগু সমাসে ইম্পর্টেন্টলি সমাহার, এই সমাস, এই পদটা থাকে সমাহার, ঠিক আছে? চার রাস্তার সমাহার, ঠিক আছে? তিন পায়ার সমাহার, এইরকম থাকে আর কি। আচ্ছা, কর্মধারয় সমাসে যেই সেই থাকে, যা, যিনি, যার, যাতে ইত্যাদি থাকে। তৎপুরুষ সমাস খুব ইন্টারেস্টিং। তৎপুরুষ সমাসে কি হয়? তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় সাধারণত। দেখো, ব্যাস বাক্যে এমনও তৎপুরুষ সমাস আছে যেখানে বিভক্তি লোপ পায় না, তবে এটা আমরা একটা জেনারেলি কি হয়, সাধারণত কিভাবে আমরা ব্যাস বাক্য থেকেই সমাস নির্ধারণ করতে পারি সেটা শিখছি। যেমন ফর এক্সাম্পল, বিভক্তি কোনগুলা? কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, ঠিক আছে? র, এর, এইগুলাই হচ্ছে সাধারণত বিভক্তি। আমরা দেখি তৎপুরুষ সমাসে দেখা যায় প্রথম যে পদটা রয়েছে পূর্বপদ থেকে এই বিভক্তিগুলো বাদ যায়। আমরা আজকে ক্লাসের শুরুতে প্রি অ্যাসেসমেন্ট বা প্রাক মূল্যায়নে এটা দেখেছি, যখন একদম শুরু থেকেই একদম যে স্টার্টিং আছে সেই স্টার্টিং এ যখন এই কে, রে ইত্যাদি বাদ যায়, তখন সেটাকে কি বলতে পারি? আমরা তৎপুরুষ সমাস বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, বহুব্রীহি সমাসে যে, যিনি, যার, যাতে, যা ইত্যাদি থাকে। অব্যয়ীভাব সমাসে নৈকট্য অথবা সমীপে থাকে, কিংবা, অভাব, পর্যন্ত, সাদৃশ্য, ক্ষুদ্রতা, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, অতিক্রান্ত ইত্যাদি থাকে। তো অন্যান্য সমাসগুলো খুবই ইজি, শুধুমাত্র ব্যাস বাক্যে এই হিন্ট গুলা দেখে। বাট অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে এখানে আসলে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। এটা একটু বারবার পড়লে বা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা খুব কঠিন কিছু না, মনে রাখা খুব কঠিন কিছু না। প্রথমবারের মতো দেখে হয়তো বা অনেকের মনে হতে পারে বাবারে বাবা এত কিছু, কিন্তু এটা একেবারেই কঠিন কিছু না। কয়েকবার যদি তুমি চর্চা করো বাসায়, তাহলেই তুমি পারবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো আমাকে একজন বলছে এটা কি সেভ করে রাখা যাবে কিনা? সেভ করার তো দরকার নেই, ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, তাহলে তো পরবর্তীতে দেখতে পারবা। আর যারা যারা ক্লাসটা শেয়ার করেছো, তারা একটু কমেন্টে লিখে ফেলো যে ভাইয়া শেয়ার ডান। ওকে, আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা পড়বো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? যেটা একদমই আমাদের করা উচিত না, সেটাই হচ্ছে দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি। কয়টা পক্ষ থাকে মারামারিতে? মারামারিতে দুইটা পক্ষ থাকে, এবং দুইটা পক্ষে কি হয়? দুইটা পক্ষের সমান শক্তি বিশিষ্ট দুইটা পক্ষ হয়। মনে করো যদি গুলিস্তানে একজন পকেটমার ধরা পড়ে এবং সবাই মিলে তাকে আচ্ছা মতন উত্তম মধ্যম দেয়, সেটা কিন্তু মারামারি হয় না। সেটা কি হয়? সেটা হয় একপাক্ষিক মাইর। বুঝছো? কি হয়? একপাক্ষিক মাইর হয়। এবং এই যে গণধোলাইটা, এই যে একপাক্ষিক মাইরটা, এটাতে কি হয়? এটাতে দুইটা পক্ষ সমান না। জনতার শক্তি ভার্সেস একজন পকেটমারের শক্তি সমান না। কিন্তু মনে করো ফুটবল খেলা হচ্ছে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এটলিস্ট কাগজে কলমে তো তাদের শক্তি সামর্থ্য সেম, ঠিক আছে? বিশ্বকাপের সংখ্যা আলাদা হতে পারে, কিংবা ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং আলাদা হতে পারে, কিন্তু কাগজে কলমে তো তাদের শক্তি সামর্থ্য সেম। এই দলেও 11 জন খেলোয়াড়, ওই দলেও 11 জন খেলোয়াড়। তখন তারা যখন কাজটা করে তখন কি করা যায়? তখন তাদের কিন্তু একটা প্রাধান্য থাকে সেম, মানে মাঠে দুই পক্ষেরই প্রাধান্যটা সেম থাকে। একই জিনিস দ্বন্দ্বের ক্ষেত্রে কি দেখা যায়? দ্বন্দ্বের ক্ষেত্রে মারামারি হয়। মারামারি মানে কি? মারামারি মানে হচ্ছে দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের শক্তি সেম থাকে, তাহলেই মারামারি হয়। আদারওয়াইজ কিন্তু হয়ে যায় কি? আদারওয়াইজ হয়ে যায় এইটা শুধু মাইর। আমরা দ্বন্দ্ব নিয়ে কথা বলছি, দ্বন্দ্বে মারামারি হবে, দুইটা পক্ষ থাকবে এবং দুইটা পক্ষ সমান শক্তি বিশিষ্ট হবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দুইটা পক্ষের কি হবে? দুইটা পক্ষের অর্থের প্রাধান্য সেম থাকবে। পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই অর্থের প্রাধান্য সেম থাকবে। দ্বন্দ্ব মানে কি? যে সমাসে দ্বন্দ্ব অর্থ যুগ্ম বা জোড়া একই রকম হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু দেখি যে ব্যাস বাক্যে, এটা অলরেডি আমরা দেখেছি, এবং, ও, আর সাধারণত এগুলা থাকে। আমরা একটু এক্সাম্পল যদি দেখি, মা বাবা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, মশা মাছি, ছেলে মেয়ে। দেখো এইখানে যে শব্দগুলো আমরা দেখলাম, মা বাবা, মাসি পিসি, ঠিক আছে? কোথাও কোন শব্দ জোড়ায় আমরা বলতে পারি না যে অমুকের প্রাধান্য তমুকের প্রাধান্য চেয়ে বেশি।
অর্থাৎ এখানে পূর্বপদের অর্থ সমান, পরপদের অর্থ সমান। এই কারণে পূর্বপদ এবং পরপদ দুটো মিলিয়েই হয়েছে আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? দ্বন্দ্ব সমাস। রাজু মিয়া বলেছে আমি নিয়মিত ছাত্র। রিয়াকে ধন্যবাদ, রিয়া ক্লাস শেয়ার করে ডান ভাইয়া বলেছে, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আচ্ছা, ইতি বলছে ভাইয়া সমাস বইতে ৬ প্রকার এবং ৪ প্রকার দুটাই আছে। তোমাদেরকে তো আমি বললাম যে কেন আপডেটেড বই অনুযায়ী কেন এটা ৪ প্রকার হবে। আমি তো একদম ভেঙে বুঝিয়ে বললাম, তাই না? যে কেন ৬ প্রকার বলা হতো এবং কেন এখন এটাকে ৪ প্রকার বলা হচ্ছে। ওকে, সো এই এক্সাম্পল গুলো আমরা একটু বাসায় পড়বো। এটা তোমরা ক্লাসের স্লাইডটা যখন পেয়ে যাবা তখন নিজেরাই পড়তে পারবা। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। প্রত্যেকটা এক্সাম্পল আমি আমার ক্লাসে পড়াবো না। আমার আজকের মেইন এজেন্ডা হচ্ছে তোমাদেরকে সমাসের সমস্যা দূর করা, তোমাদেরকে রিডিং পড়ানো না। রিডিং পড়াটা কার দায়িত্ব? তোমার নিজের দায়িত্ব। অ্যাডমিশন টেস্টে কাকে চান্স পেতে হবে? তোমাকে চান্স পেতে হবে। পরীক্ষা কে দিবে? তুমি পরীক্ষা দিবা। পড়বে কে? তুমি পড়বা। আমি তোমাকে রিডিং পড়াবো না। এটা আমরা আমাদের অ্যাডমিশনের একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের পেইড কোর্সে এটা করি না। আমরা একদম লাইন টু বাই লাইন সব রিডিং পড়ে দেই না। এই ধরনের স্পুন ফিড করলে এটা সত্যি কথা বলতে তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কারণ তুমি ইউনিভার্সিটিতে গিয়ে দেখবা যে আসলে স্কুল কলেজের মতো পড়ালেখা করানো হয় না। ইউনিভার্সিটিতে টিচাররা বলে দেয় এই টপিক পড়বা, তখন নিজেদের পড়তে হয়, নিজেদেরকে রিসার্চ করে করে এগোতে হয়। বুঝতে পেরেছো? সো এখন থেকে একটু প্র্যাকটিস করো। এই স্লাইডটা দিয়ে দিব, স্লাইড দেখে দেখে তোমাদেরকে পড়তে হবে। ওকে, তারপর দেখি। এইবার একটা সমাসের একটা প্রশ্নের উত্তর দাও। জলস্থলে কি সমাস? খুবই সহজ, পারা উচিত। জলস্থলে কি সমাস? সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব নাকি একশেষ দ্বন্দ্ব? দেখি এটা পারি কিনা। ইতি বলেছে জি ভাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। সুমি বলেছে ওকে। তোমরা এখন এটা বলো যে জলস্থলে কি ধরনের সমাস, কি ধরনের দ্বন্দ্ব, এটাই মূলত জানতে চাওয়া হয়েছে। মাহিয়া ওয়ালাইকুম আসসালাম। এরকম কয়টা ক্লাস হবে? কামরুল হাসান বলেছে আমাদের প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় ভার্সিটি বি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সের প্রমোশনাল ক্লাস হবে। এখন থেকে প্রতি মঙ্গলবার, মানে আজকে যেমন মঙ্গলবার, এরকম প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় ক্লাস হবে। একদিন বাংলা ক্লাস হবে, এরপরের সপ্তাহে হয়তো বা ইংরেজি ক্লাস হবে, এরপরের সপ্তাহে হয়তো বা জেনারেল নলেজ ক্লাস হবে। এভাবে করে চলতে থাকবে প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:30টা। নিজেরা লিখে রাখতে পারো নিজেদের কাছে বা নিজেরা ক্যালেন্ডারে সেভ করে রাখতে পারো। 5-এর খ বলছে অনেকে। 5-এর খ জলস্থলে। এবং এইখানে ঘটনা হচ্ছে কি, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব হওয়ার চেয়েও দেখো, এটা আমি বলবো না, এটা আমি বলবো না যে এটা এন্টায়ারলি রং। এটা এন্টায়ারলি রং না, ঠিক আছে? এটা কিন্তু এন্টায়ারলি যে রং ব্যাপারটা এরকম না। কিন্তু ঘটনা হচ্ছে এটাকে স্টিল আমি অলুক দ্বন্দ্ব, এটা বেশি অ্যাকুরেট, এটা অলুক দ্বন্দ্ব হিসেবে বেশি অ্যাকুরেট। কেন এটা একটু বোঝো। অলুক মানে কি? অ মানে হচ্ছে না, লুক মানে হচ্ছে লোপ পাওয়া। অ মানে কি? অ মানে হচ্ছে না, লুক মানে হচ্ছে লোপ পাওয়া। অলুক, অলুক কয়েকটা আমি এক্সাম্পল দিই। মনে করো অপ্রয়োজনীয় মানে প্রয়োজন নাই। অযাচিত মানে যাচিত না, যেটা চাওয়া হয় না এরকম, ঠিক আছে? অনর্থক, বুঝতে পেরেছো? এরকম অ শব্দটার অর্থ হচ্ছে না। অ যে শব্দ পার্টটা আছে, শব্দাংশ, এটার মানে হচ্ছে না। অলুক মানে কি? লুক মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে যেখানে লোপ পায় না সেটাকে অলুক দ্বন্দ্ব সমাস বলতে পারে, অলুক তৎপুরুষ সমাস বলতে পারে, অলুক বহুব্রীহি সমাস বলতে পারে। 3 ধরনের অলুক সমাস হয়। আমরা সামনে পথে যেতে যেতে পথে চোখে পড়বে, দেখাবো আমরা। কিন্তু অলুক সমাস কিরকম হয়? অলুক সমাসে লোপ পায় না, বলা হচ্ছে লোপ পায় না। এখন প্রশ্ন করো ভাইয়া কি লোপ পায় না? অলুক সমাসে বিভক্তি লোপ পায় না। আমরা জানি যে সাধারণত তৎপুরুষ সমাসে কি দেখা যায়? সাধারণত তৎপুরুষ সমাসে দেখা যায় যে শুধু তৎপুরুষ না, অন্যান্য সমাসেও দেখা যায় যে বিভক্তিটা লোপ পায়। কিন্তু এখানে জল এই শব্দটার সাথে একটা বিভক্তি আছে। সেটা কি? জল এই শব্দটার সাথে একটা বিভক্তি আছে। সেটা হচ্ছে একটা, এই যে দেখো, জল যোগ এ। এই যে এ বিভক্তিটা রয়েছে, এই বিভক্তিটা যদি লোপ পেত তাহলে এটা আর অলুক দ্বন্দ্ব সমাস হতো না, তখন এটা আসলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসই হতো। কিন্তু এটা কেন অলুক হয়েছে? কারণ এই যে বিভক্তিটা রয়েছে, যেটা সাধারণত বাদ চলে যায়, লোপ চলে যায় জলস্থলেতে, সেটা বাদ যায় না। এটা যদি জলস্থল হতো, জল স্থল, অর্থাৎ এখানে যদি কোনো বিভক্তি না থাকতো তাহলে এটাকে আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব বলতাম। কিন্তু এখানে যেহেতু একটা বিভক্তি ছিল, যে বিভক্তিটা ইন জেনারেলি বাদ যায়, কিন্তু এখানে বাদ যায় না, এই জন্য এটাকে আমরা অলুক দ্বন্দ্ব বলছি। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি। এছাড়াও আরো অনেকগুলো এক্সাম্পল আছে। দা কুমড়া, অহিনুকুল, যথাতথা, যাওয়া আসা, আসল নকল, বাকি বকেয়া, এগুলো আমরা একটু পড়বো। ঠিক আছে? এইখানেও আরো অনেকগুলো এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলো আমরা ক্লাস স্লাইডটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। নিজেরা না পড়লে এটা আমরা পারবো না। আচ্ছা, এইবার এটা বলো,
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সিংহাসন, ভাই বোন, কানাকানি, গাছ পাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 এর উত্তর দাও যে এখানে নিচের কোনটা দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদের অর্থের প্রাধান্য একই থাকে, দুইটারই অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ দুইটা একই ধরনের শব্দ হয়। সিংহাসন এটা আসলে ওরকম না, আমরা দেখতে পাচ্ছি ভাই বোন হতে পারে, পেন্ডিং রাখি। কানাকানি, কানাকানি মনে হয় ব্যতিহার কিছু একটা হবে, সামনে গেলে দেখবো, এটাও বাদ দেই, ঠিক আছে। আর গাছ পাকা এটাও হবে না, তো এটা বাদ দেই। তাহলে কি হবে? হবে হচ্ছে ভাই বোন, ঠিক আছে। ভাই বোন ইজ দা কারেক্ট অ্যান্সার, ভাই বোন ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? রিয়া বলেছে অলুক দ্বন্দ্ব হবে কিন্তু বিপরীত দ্বন্দ্ব হবে, এক্স্যাক্টলি। বাট এমসিকিউ মানে হচ্ছে তোমাকে বেস্ট পসিবল অ্যান্সারটা দিতে হবে, এই জন্য এখানে আমরা অলুক দ্বন্দ্বটা বেস্ট পসিবল অ্যান্সার, আমাদের অলুক দ্বন্দ্বটা দাগাতে হবে। হাসান তুর্য বলছে স্লাইড দিব না বলেছি কিন্তু এখন দিব বলছি। না, স্লাইড দিব না এটা বলি নাই, বলেছি আমাদের যে অ্যাপ বা ওয়েবসাইট আছে সেই অ্যাপ বা ওয়েবসাইটে আমরা অ্যাডমিশনের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা পেইড কোর্স, ওই পেইড কোর্সের মধ্যে এই প্রমোশনাল ক্লাসের স্লাইড আমরা দিব না, আমরা আমাদের ক্লাসের স্লাইডটা দিব আমাদের ফেসবুক গ্রুপগুলোতে, অর্থাৎ 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপটাতে দিব, 10ms অ্যাডমিশন হেল্পলাইন এই গ্রুপটাতে দিব, ওখানে তোমরা পেয়ে যাবা। এই জন্যই বলছি ক্লাসে শেয়ার দিয়ে রাখো যাতে অ্যাটলিস্ট নিজেদের মনে হয় যে ভাইয়ের কাছ থেকে স্লাইডটা নিতে হবে। ওকে, তারপরে হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক বা হচ্ছে বিরোধার্থক কি কি আছে? লেনদেন, দেওয়া নেওয়া, জন্ম মৃত্যু, ভালো মন্দ, ছেলে মেয়ে, এই রকম সমাসগুলো রয়েছে। এইটা বলো আলো ছায়া পথটা কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, তৎপুরুষ নাকি কর্মধারয় সমাস? এটা তোমরা বুঝতেই পারছো, আমরা যেহেতু দ্বন্দ্ব সমাস পড়ছি এটা আসলে দ্বন্দ্ব সমাসই হবে। ওকে, এইবার দেখো আমরা একটু অলুক দ্বন্দ্বটা দেখি, যেটা নিয়ে কথা বলছিলাম। অলুক দ্বন্দ্বে কি হয়? অ মানে হচ্ছে না, লুক মানে হচ্ছে লোপ পাওয়া। অলুক মানে কি? অলুক মানে হচ্ছে লোপ না পাওয়া। অলুক মানে হচ্ছে, অলুক মানে হচ্ছে বিভক্তি, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া, ঠিক আছে, বিভক্তি লোপ না পাওয়া। এখন আমরা একটু এক্সাম্পল দেখি, তো এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো এখানে এক্সাম্পলের মধ্যে আমরা যদি একটু দেখি যে যেমন মায়ে ঝিয়ে, অর্থাৎ এখানে এ এটা হচ্ছে আমাদের একটা বিভক্তি, এটা বাদ যায় নাই এই জন্য এটা অলুক। ঘরে বাইরে, দেখো শব্দটা হওয়া উচিত ছিল ঘর, এটার সাথে যুক্ত হয়েছে কি ঘর যোগ এ। এই যে এ বিভক্তিটা, এই বিভক্তিটা বাদ যদি যেত তাহলে এটা অলুক দ্বন্দ্ব সমাস হতো না, যেহেতু এই বিভক্তিটা বাদ যায় নাই এই জন্য এটা কি হয়েছে, এটা অলুক দ্বন্দ্ব সমাস হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, তারপরে একটু দেখি। এরপরে বহুপদী দ্বন্দ্ব, যেখানে আসলে একা মানে দুইয়ের অধিক থাকে, আকাশ বাতাস পাতাল, আম জাম কাঁঠাল, এগুলো বহুপদী, এগুলো আমরা বুঝবো, না বোঝার মতো কিছু নেই। এখানে কিছু স্পেশাল দ্বন্দ্ব সমাস আছে, এগুলো একটু আমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে। দম্পতি, অহর্নির, দিবারাত্র, অহরাত্র, কুশীলব। আচ্ছা, তোমাদের জন্য একটা জেনারেল নলেজের প্রশ্ন, তোমরা আমাকে বলো তো কুশীলব শব্দটার অর্থ কি? কুশীলব শব্দটার অর্থ কি দেখি বলো তো। কুশীলব কারা? কুশ ও লব এরা কারা? দুইজন ব্যক্তির নাম, কুশ আর লব, বলো দেখি এরা কারা? আচ্ছা, তো তোমরা বলতে বলতে আমি বলে দেই, আমরা জানি যারা তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়েছো, অথবা তোমাদের পড়ার কথাও নাই, অনেকেরই এটা সিলেবাসে ছিল না, বিশেষত যারা এইচএসসি 23 ব্যাচ। এইভাবে বলছি কারণ হচ্ছে আমাদের এই ক্লাসটাতে আসলে এইচএসসি 23 ব্যাচের বাইরেও শিক্ষার্থীরা রয়েছে, এই কারণেই বলছি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা এইখানে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা, সেই কবিতাটার মধ্যে একটা ক্যারেক্টার ছিল রাম, অর্থাৎ রাম কার ভাই? রাম হচ্ছে লক্ষণের ভাই, ঠিক আছে। যারা হচ্ছে বিভীষণ এবং মেঘনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমরা বাল্মীকির লেখা যে রামায়ণ আছে সেই রামায়ণের মধ্যে রাম এবং লক্ষণের ঘটনা জানি। রামের দুই পুত্র, একজনের নাম হচ্ছে কুশ এবং আরেকজনের নাম হচ্ছে লব, ঠিক আছে। রামচন্দ্রের দুই ছেলে, হ্যাঁ রামের ছেলে বলছে ইতি, রাম ও সীতার ছেলে দুইজন বলছে হেভেন তুর্য, একজন বলছে স্যার জানি না বারেক মিয়া। এই কারণেই বলেছি আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে। আমাদের কোর্সের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে কুশ ও লব এই দুইটা হচ্ছে রামের দুই ছেলের নাম। বুঝতে পেরেছি? ওকে, তারপরে একটু দেখি, এইবার আমরা একটু দ্বিগু সমাস দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাস শব্দটার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস, এইটার মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ অর্থাৎ এর মধ্যে কি পাবো? অর্থাৎ এর মধ্যে হচ্ছে আমরা সংখ্যা পাবো। এখন দ্বিগু সমাসের মধ্যে সমাহার বা যোগফল বোঝায়। দ্বিগু সমাসের যদি আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার আগে দেখি হচ্ছে দ্বিগু সমাসের অর্থের প্রাধান্য কোনটা পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়। আচ্ছা দেখি তো কেমন।
তো এটার আগে আমরা আরেকটা আমাদের কনফিউশন হয়, স্টুডেন্টরা একটা জায়গায় কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে ভাইয়া আমরা দ্বিগু সমাস এবং আমরা সংখ্যাবাচক বহুব্রীহি এই দুইটা সমাসকে আলাদা করতে পারি না, কারণ দুইটা সমাসেই কি থাকে, দুইটা সমাসেই সংখ্যাবাচক কিছু না কিছু থাকে। ঠিক আছে, দুইটা সমাসে কি থাকে, দুইটা সমাসেই সংখ্যাবাচক কিছু না কিছু থাকে। আচ্ছা দেখো এখন তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা আসলে দ্বিগু সমাস এবং কোনটা আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। লেটস সি। দ্বিগু সমাসে যে সমস্ত পদ হবে সেটা হবে হচ্ছে বিশেষ্য বা নাউন, বিশেষ্য বা নাউন। অন দ্য আদার হ্যান্ড সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্ত পদ হবে সবসময় বিশেষণ বা অ্যাডজেক্টিভ, বিশেষণ বা কি, বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল দেখি, চৌরাস্তা এটা একটা নাউন, শতাব্দী এটা একটা নাউন বা বিশেষ্য, ত্রিফলা এটা একটা বিশেষ্য বা এটা একটা নাউন। অন দ্য আদার হ্যান্ড অ্যাডজেক্টিভ কি রকম হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে হচ্ছে চৌচালা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হতে পারে একগুঁয়ে, মানে লোকটা কেমন, লোকটা ভীষণ একগুঁয়ে। ছেলেটা কি একগুঁয়ে, দেখো ছেলেটার অবস্থা সম্পর্কে জানাচ্ছে, ছেলেটার মনোভাব, ছেলেটার ফিচার সম্পর্কে জানাচ্ছে, এই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ বা এটা একটা বিশেষণ। বুঝতে পেরেছি, এই কারণে এটা কি, এই কারণে এটা একটা হচ্ছে বিশেষণ। ওকে, তো এটা কি ক্লিয়ার, আমাকে একটু বলো তো। আমরা কি এরপর থেকে আজকের আগ পর্যন্ত আমরা এই জায়গাটা স্ট্রাগল করতাম যে ভাইয়া আমরা বুঝতাম না কোনটা দ্বিগু সমাস এবং কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি, আজকের পর থেকে কি আমরা আলাদা করতে পারবো যে কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি আর কোনটা দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি হবে, দেখো দ্বিগু সমাস হচ্ছে বিশেষ্য, দ্বিগু সমাস কি, দ্বিগু সমাস হচ্ছে নাউন বা বিশেষ্য, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডজেক্টিভ বা কি, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ক্লিয়ার আমরা, ওকে ক্লিয়ার বলেছে জাহান, আশ্চর্য, ঠিক আছে। এইবার আমরা কিছু দ্বিগু সমাসের এক্সাম্পল দেখি। দুকুল, দুয়ানা, চৌমাথা, তেপান্তর, তেমাথা, তেরো নদী, এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদেরকে বাসায় পড়তে হবে। ঠিক আছে, এগুলো কি করতে হবে, আমাদেরকে বাসায় পড়তে হবে। আমার রেগুলার স্টুডেন্ট যারা তারা একটু বলতো যে আমরা বিপিএল বলতে কি বুঝি। হেভেন তুর্য বলছে ভাইয়া, হেভেন তুর্য আরেকবার কমেন্টটা করবা, দেখতে দেখতে উপরের দিকে চলে গেছে, এখন বুঝতে পেরেছি। ফাতেমা নওরিন বলছে ক্লাস কেমন লাগছে, তাহলে আমি কিন্তু বলেছিলাম আজকে ক্লাসে আমার টার্গেট হবে তোমাদের সমাসের যে সকল জায়গায় সমস্যা হয় সেই সমস্যাগুলো দূর করতে। ভাইয়া দ্বিগু এবং কর্মধারয় সমাস তো নতুন নিয়ম অনুযায়ী তৎপুরুষ সমাসে, তাহলে কি এই দুই সমাসের জায়গায় তৎপুরুষ বলবো না, যদি অপশনে থাকে, যদি অপশনে থাকে তাহলে বলবো না। মানে অপশন হলো এরকম যে তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়, এরকম একটা সমাস দিয়ে বললো এটা কোন সমাস। এখন তুমি এটাকে বড় ক্যাটাগরির মধ্যে আনবা না, তুমি হচ্ছে ফার্স্টে দেখবা যে এটার অপশনে আসলে ছোট ক্যাটাগরির কিছু পড়ে কিনা। যদি স্পেসিফিক তুমি উত্তর বের করতে পারো যে এটাই হবে, যদি অপশনে থাকে তাহলে লিখবা। আদারওয়াইজ যদি এমন হয় যে অপশনে, অপশন মনে করো এরকম দিল যে একটা একটা অপশন হচ্ছে তৎপুরুষ আর অন্য অপশনগুলা দ্বন্দ্ব, বহুব্রী, এইগুলো অপশনে দেওয়া। অর্থাৎ তোমার সমাসটা হচ্ছে মূলত, মনে করো তোমার সমাসটা হচ্ছে দ্বিগু, ঠিক আছে, কিন্তু তুমি দেখলা যে অপশনে, অপশনে তৎপুরুষ আছে, তৎপুরুষ ছাড়া অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আসলে কম্প্যাটিবল না, তখন তুমি তৎপুরুষ দিবা, যেহেতু দ্বিগুকে এখন তৎপুরুষের আন্ডারে ধরা হয়, আদারওয়াইজ না। একটু বুঝো, আমাদেরকে সবসময় বলা হয় বেস্ট পসিবল অ্যান্সারটা দিতে। তুমি যদি একদম ন্যারো করতে পারো, একদম স্পেসিফিক করতে পারো যে এটাই হবে, তাহলে দিবা, আদারওয়াইজ তৎপুরুষটা দিবা যদি অপশনে না থাকে তখন। বিবি মানে বাসায় পড়া না, বাসায় পড়বা। বিবি মানে কি, বিবি মানে হচ্ছে বাসায় পড়বা। আচ্ছা, তারপরে এখানে আরো এক্সাম্পল আছে, এগুলোও তোমাদের জন্য বি পি, বাসায় পড়বা। দেখো এখানে প্রচুর এক্সাম্পল আছে, এই জন্যই বলছি ক্লাসের স্লাইডটা জোগাড় করে নিতে। ক্লাসের স্লাইডটা তোমরা তো ফেসবুক গ্রুপগুলোতে দেখবাই, যদি তারপরেও খুঁজে না পাও শেষ ভরসা হিসেবে আমাকে আমাকে নক দিতে পারো, আমাকে নক দিলে আমি এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমাকে আসলে, আমার কাছে আসলে এরকম প্রতিদিন অনেক মেসেজ আসে, তো সময়টা একটু দিতে হবে আর কি, ঠিক আছে। আর যদি গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি, গ্রুপ থেকে খুব সহজে দ্রুততম সময় নিয়ে নিতে পারো, ক্লাসের আগেই গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা কর্মধারয় সমাস দেখব। কর্ম মানে হচ্ছে কর্ম বা বৃত্তি ধারণকারী। কর্মধারয় সমাসের আমরা দেখি তো কোন পদের অর্থ প্রধান। কর্মধারয় সমাসে পর পদের অর্থ প্রধান। কোন পদের অর্থ প্রধান, পর পদের অর্থ প্রধান। আচ্ছা, এখন কর্মধারয় সমাসে পাঁচটা মেইন ক্যাটাগরি রয়েছে। কর্মধারয় সমাসে কয়টা মেইন ভাগ রয়েছে, কর্মধারয় সমাসে পাঁচটা মেইন ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। পাঁচটা মেইন ক্যাটাগরি আছে। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। বুঝছি। এখন আমরা বুঝাবো, আমরা আমরা বেশি আলোচনা করব এই
এই দুইটা নিয়ে বেশি আলোচনা করব, এটা নিয়ে হালকা আলোচনা করব, আর এই দুটো তোমরা পারবা। মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা আমি একটু আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই। আমরা শুরুতে কি শিখেছিলাম? পূর্বপদ, পরপদ এবং মধ্যপদ আইডেন্টিফাই করতে শিখেছিলাম। যেই কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদ ঠিক থাকে কিন্তু বেচা মধ্যপদকে বাদ দিয়ে দেওয়া হয়, সেই কর্মধারয় সমাসকে কি বলা হয়? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন এখন এই প্রশ্নটার উত্তর দাও। দিল্লীশ্বর কিসের উদাহরণ? কর্মধারয় তৎপুরুষ অলুক দ্বন্দ্ব নাকি দ্বন্দ্ব, কোনটা হবে? ঝটপট উত্তর দাও। হেভেন্তুর্য বলছে ভাইয়া পেইড গ্রুপে স্লাইডটা দিলে উপকৃত হতাম। পেইড গ্রুপে তো তোমরা পেইড স্লাইড পাবাই। পেইড গ্রুপের স্টুডেন্টদের এই স্লাইড পাওয়ার জন্য এত কান্নাকাটির কি আছে? আচ্ছা তাও দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ক্লাসের জন্য যে অ্যানাউন্সমেন্ট পোস্টটা দিয়েছি সেই অ্যানাউন্সমেন্ট পোস্টটার কমেন্টে অথবা পোস্টটাতে এডিট করে আমি এই ক্লাসের স্লাইডের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, খুশি? ওরে বাবা, ফাবিহা নাজমুল আগে থেকে বলে ফেলছে উপমান মানে হচ্ছে অপমান। ক্লাস রেকর্ডেড কই পাবো? রৌদ্র বড়ুয়া বলছে ক্লাস রেকর্ডেড পাওয়ার জন্য বলেছি যে তোমার নিজের ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার দাও। ক্লাসটা শেয়ার দিলে পরবর্তীতে নিজের কাছেই থাকবে, নিজের প্রোফাইলে ঢুকলেই পাবা। ফারহান ভাইয়ের সমাস বিষয়ক সমস্যা দূরীকরণের ক্লাস, ঠিক আছে, এটা নিজের প্রোফাইলেই পাবা। আচ্ছা 8 এর বি বলছে অনেকে, এন্ড এক্স্যাক্টলি দিল্লীশ্বর কিসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা তারপরে দেখি সাধারণ কর্মধারয় সমাস। আমরা সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে মূলত মধ্যপদলোপী, উপমান, উপমেয়, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য যে সকল কর্মধারয় সমাস, মানে যেটাকে ইংরেজিতে বলা হয় মিসসেলেনিয়াস বা অন্যান্য, বিবিধ, সেগুলো সবগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে আনি, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তবে এটা নিয়ে আমাদের মূল আলোচনা না। আমাদের মূল আলোচনা কোথায়? আমাদের মূল আলোচনাটা আমরা একটু দেখাই। মূল আলোচনা হচ্ছে এখানে কিছু এক্সাম্পল আছে, কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, এগুলো একটু বাসায় পড়তে হবে। জনসাধারণ, প্রিয় যে সখা, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো আমাদের আসল আলোচনাতে যাব উপমান কর্মধারয় সমাস। তার আগে এই যে দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে মাঝখানের পদটা জাস্ট লোপ পাবে। ঠিক আছে, দেখো তো নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? দ্বিগু সমাস, প্রাদেশিক সমাস, বহুব্রীহি সমাস নাকি কর্মধারয় সমাস? এটা কর্মধারয় সমাস, এটা আমরা পারবো, এটাতে সমস্যা হবে না। আমরা একটু মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে জীবন হানির বা জীবন চলে যাওয়ার আশঙ্কায় যে বীমা করা হয়। দেখো এখানে জীবন পূর্বপদ, বীমা পরপদ, তাহলে জীবন পূর্বপদ আছে, বীমা পরপদ আছে, বাদ দিচ্ছে হচ্ছে হানির আশঙ্কায়। হানির আশঙ্কাটা বাদ দেওয়ার কারণে এটা কি হচ্ছে? পূর্বপদ, পরপদ, মধ্যপদ। পূর্বপদ, পরপদ, মধ্যপদ। দেখো একাদশ, এক অধিক 10, অধিক বাদ গেল। আক্ষেপ, দোতক, অনুরাগ, আক্ষেপ অনুরাগ, দোতক বাদ গেল। দ্বাদশ, দ্বি অধিক 10। ঠিক আছে, ছাত্র থাকাকালীন জীবন, ছাত্র জীবন থাকাকালীন বাদ গেল। শক্তি নামক শেল, শক্তি শেল। সিঁদুর রাখিবার কৌটা, সিঁদুর কৌটা। দেখো আমরা বুঝছি না? খুবই সহজ। ক্লাস কবে শেষ হবে? আব্দুল আজিজ জিজ্ঞেস করেছে। তোমাদের দোয়ায় তোমরা চাইলে ক্লাসটা আজকেই শেষ হবে, বুঝছো? আচ্ছা ওকে, তারপরে দেখি এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ঘি ভাত, সিংহাসন, এই যে আমাদের প্রিয় একদম এক্সাম্পল সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই যে চিহ্নিত বাদ যাচ্ছে, এই কারণে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা এটা তো আমরা মাত্রই পড়েছি, পারবো। জীবনাশের আশঙ্কায় যে বীমা, জীবন বীমা, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা আমরা পারবো। আরো অনেকগুলো এক্সাম্পল এখানে আছে, এটা একটু বাসায় পড়তে হবে। ঠিক আছে, শিক্ষা বিষয়ক মন্ত্রী, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা বিষয়ক মন্ত্রী হচ্ছে শিক্ষামন্ত্রী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা এইটাও আমরা পারা উচিত, হাসি মাখা মুখ, হাসি মুখ। মধ্যপদলোপী, মধ্যপদলোপী অনেকগুলো আছে, মধ্যপদলোপী দেখেছো, অনেকগুলো মধ্যপদলোপী সমাস আছে। এইবার আমরা আমাদের পছন্দের জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে উপমান ও উপমিত কর্মধারয় সমাস। খুবই সহজ, খুবই চমৎকার একটা টপিক, এবং আমরা খুবই সুন্দর একটা ট্রিকের মাধ্যমে পড়বো। যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা অলরেডি ট্রিকটা জানো, তারা হালকা হালকা পণ্ডিতি চাইলে কমেন্টে দেখাতে পারো। কিন্তু বাকি বন্ধুরা যারা প্রথমবারের মতো এই জিনিসটা শিখছো, তারা একটু মনোযোগ দাও। ঠিক আছে, অন্য বন্ধুরা যারা অলরেডি পারে তাদেরকে দেখে মানে বেশি এক্সাইটেড বা ডিমোটিভেটেড হয়ে যাওয়ার দরকার নেই। আয় হ্যাঁ, ওরা তো আগেই পারে, আজকের পর থেকে তুমিও পারবা। শুনো বুঝে, তাহলে দেখি আমরা এটা একটু লিখে দেখাই। দুইজন প্লেয়ারের নাম বলবো, ঠিক আছে, ট্রিকটা তো আমি প্লেয়ারদের দিয়েই বলি। দুইজন প্লেয়ার, একজনের নাম হচ্ছে
গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। একজন হচ্ছে লিওনেল মেসি। আমরা একটু লিখে ফেলি, কি লিখবো, লিখে ফেলি হচ্ছে মেসি। ঠিক আছে, আরেকজন প্লেয়ারের নাম বলি, প্লেয়ার হচ্ছে বাইচুং ভুটিয়া। কি নাম? আরেকজন প্লেয়ার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি বলি যে বাইচুং ভুটিয়া মেসির মতো খেলে, বাইচুং ভুটিয়া কার মতো খেলে? বাইচুং ভুটিয়া ঠিক আছে মেসির মতো খেলে, তাহলে এই যে কম্প্যারিজনটা আমি করলাম, এই যে তুলনাটা আমি করলাম, এটা কিন্তু একজনের জন্য একটু হালকা অপমানজনক। কি জনক? অপমানজনক। কার জন্য অপমানজনক? প্রশ্ন নাম্বার 1 কার জন্য অপমানজনক? ফাবিহা নাজমুল অলরেডি বলে ফেলছে মেসি। শাফি, তোমার বন্ধুকে মেনশন করার পাশাপাশি তুমি বলো তো, আমি যদি বলি বাইচুং ভুটিয়া মেসির মতো খেলে, তাহলে এটা কার জন্য অপমানজনক বলো তো? কার জন্য অপমানজনক এটা? এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মেসির জন্য অপমানজনক, রাইট? এটা কার জন্য অপমানজনক? মেসির জন্য। মেসির জন্য এটা অপমান। যে আরে মেসিকে যদি তুমি বলো যে বস আপনার মতো একটা প্লেয়ার আছে বাইচুং ভুটিয়া, তখন মেসি বলবে আরে কে না কে কোথাকার বাইচুং ভুটিয়া, সে বুঝি আমার মতো প্লেয়ার। তখন তো মেসি অফেন্ডেড হয়ে যাবে, তাই না? তো মেসির কি হবে? মেসির হবে হচ্ছে অপমান। অর্থাৎ অপমানের সাথে কিসের মিল আছে বলো? যারা যারা ক্লাস আগে করেছে তারা বলো, অপমানের সাথে কিসের মিল আছে? অপমানের সাথে মিল আছে হচ্ছে উপমানের। অপমানের সাথে কিসের মিল আছে? অপমানের সাথে মিল আছে হচ্ছে উপমান। তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি লিখবো আমরা? মোরাল, ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি, এমওএস। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যার সাথে তুলনা করা হয় তার অপমান হয়। যার সাথে তুলনা করা হয় তার অপমান হয়। আমার কথা যদি মনে না থাকে, কথাটা যদি পরে রিভাইজ করতে চাও, শেয়ার দিয়ে নিজে প্রোফাইলে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখো। যার সাথে তুলনা করা হয় তার অপমান করা হয়। ঠিক আছে, ওকে। তার মানে আমরা কি বুঝলাম? যার সাথে তুলনা, যার সাথে তুলনা তার অপমান। এখন দেখো তো অপমানের সাথে কোন জিনিসটা মিলে? অপমানের সাথে একটা শব্দ মিল আছে, সেটা হচ্ছে উপমান। অপমান, অপমানের বদলে তাহলে আমরা কি লিখতে পারি? অপমানের বদলে আমরা লিখতে পারি হচ্ছে উপমান। ঠিক আছে, লিখে ফেলি তাহলে আমরা অপমানের, যার সাথে তুলনা তার অপমান হয়, এই জন্য তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো উপমান। যার সাথে তুলনা হয় তাকে আমরা বলবো হচ্ছে উপমান। ঠিক আছে, যার সাথে তুলনা হয় তাকে বলবো উপমান, অর্থাৎ এখানে মেসি হচ্ছে উপমান। এতটুকু একটু মনে রাখো, তারপরে ডেফিনেশন দেখলেই বাকিটুকু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। যার সাথে তুলনা সে উপমান। ঠিক আছে, যার সাথে তুলনা তার অপমান হয়। অপমানের সাথে কিসের মিল আছে? অপমানের সাথে মিল আছে হচ্ছে উপমানের। এই কারণে আমরা মনে রাখবো এখানে যদি আমরা মেসি আর বাইচুং ভুটিয়ার তুলনা করি তাহলে কার অপমান হয়? তাহলে এখানে মেসির অপমান হয়। অপমানের সাথে মিল আছে উপমান শব্দটার, অর্থাৎ আমরা মনে রাখবো অপমান থেকে কোথায় মনে রাখবো? উপমান মনে রাখবো। অর্থাৎ আমরা মনে রাখবো এই কথাটা, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। ক্লিয়ার? ওকে, আসো এইবার আমরা একটু দেখে নেই উপমান। উপমান আমরা যে এতক্ষণ মিলালাম, দেখি ডেফিনেশনে আসলে তাই বলে কিনা দেখি। যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। পরীক্ষা পাস করছি, ঠিক আছে, পরীক্ষা পাস। ওকে, দেখি যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। এই যে যার সাথে তুলনা তাকে বলা হয় উপমান। দুইটা শব্দ আছে এখানে। দেখো, তুলনার ক্ষেত্রে, কম্পারিজনের ক্ষেত্রে দুইটা পার্টি থাকে, ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি। একটা যার সাথে, দেখো একটা কম্পারিজন, একটা তুলনা, পাশের বাসার আন্টি এসে তার ছেলের সাথে তোমার রেজাল্টের তুলনা করছে। তুলনার ঘটনা কয়টা? তুলনার পক্ষ কয়টা? দুইটা পক্ষ। একটা হচ্ছে তুমি, যে একটু পরে তোমার মায়ের হাতে বেদম ধোলাই খাবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার পাশের বাসার আন্টির ছেলে। দুইটা পক্ষ। তার মানে তুলনা করলে দুইজনের মধ্যে তুলনা হয় সাধারণত দুইজনের মধ্যে তুলনা হয়। তাহলে যার সাথে তুলনা করা হয়, দুইটা টার্মই আমাদের মনে রাখতে হবে। এই এই সমাসের ক্ষেত্রে, কর্মধারয় সমাসের ক্ষেত্রে দুইটা টার্ম আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে উপমেয় আর একটা হচ্ছে উপমান। আমরা যার সাথে তুলনা করা হয় তার অপমান হয়, অপমানের সাথে উপমান মিলে, এইভাবে করে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে যার সাথে তুলনা করা হবে তাকে আমরা বলবো উপমান।
আর একটাই তো বাকি আছে, এটা তো বাইনারির মতো 1 আর 0 দুইটা টার্মের মধ্যে একটা টার্ম আমরা আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি যে যার সাথে তুলনা হবে তাকে আমরা উপমান বলবো। তাহলে বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে উপমেয়। বাকি আছে কি? বাকি আছে উপমেয়। কোন ব্যক্তি বা বস্তুকে অন্য ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যাকে তুলনা করা হয়, এত কিছু দরকার নাই। দেখো, এত কিছু দরকার নাই, এই এত কিছু দরকার নাই, এইটুকু মনে রাখলেই হবে। যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। এতটুকু ক্লিয়ার কিনা এটা একটু কমেন্টে বলো। এরপরে আমি তোমাদেরকে উপমান আর উপমিত কর্মধারয় সমাস দেখিয়ে দিলে সব দেখবা পানির মতো সহজ। একটু বলো যে আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা। আমরা কি বুঝতে পেরেছি যে কাকে কোনটাকে উপমান বলে আর কোনটাকে উপমেয় বলে? এটা কি বুঝছি? রীতা বলেছে ভাইয়া ক্লাস করার পর আমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। এটা একদমই কোনো সমস্যা না। তোমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে কারণ আমাদের ক্লাসগুলো ফেসবুক গ্রুপে হচ্ছে, এই কারণে। আর আমাদের অ্যাপ থেকে তো এটা আসলে রিড করা যায় না যে তুমি কি ক্লাসটা করেছো নাকি করো নাই, যেহেতু লাইভ ক্লাসটা ফেসবুকে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা নট আ বিগ ডিল, একদমই কোনো সমস্যা নাই। এটা বাকি সবাইকেই অ্যাবসেন্ট দেখাচ্ছে যারা ফেসবুক থেকে লাইভটা করছে। বুঝছি, ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রোমানা ভুঁইয়া বলেছে অলরাইট ভাইয়া ক্লিয়ার। আচ্ছা চলো এইবার তাহলে আমরা আমাদের এতক্ষণ তো আমরা অনেক ট্রিক বুঝলাম। এখন আমি তোমাদেরকে বলছি যে কেন তোমাদেরকে এতক্ষণ এই জিনিসটা বোঝালাম। তবে তার আগে আরেকটা জিনিস একটু দেখিয়ে নেই, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। একটা টার্ম হচ্ছে উপমান, আরেকটা টার্ম হচ্ছে উপমেয়। অর্থাৎ যার সাথে তুলনা করা হয় আর যাকে তুলনা করা হয়, এদের মধ্যে যে গুণটা দিয়ে তুলনা করা হয়, কি হয়? এদের মধ্যে একটা গুণ আছে, যে গুণটা দিয়ে এদেরকে তুলনা করা হয় সেই গুণটাই হচ্ছে সাধারণ ধর্ম। সেটাই কি? সেটা হচ্ছে সাধারণ ধর্ম। যেমন ফর এক্সাম্পল অরুণের ন্যায় রাঙা প্রভাত। এক্সাম্পলটা হচ্ছে অরুণের ন্যায় রাঙা প্রভাত। অর্থাৎ এখানে যে প্রভাত বা সকালকে কিসের মতো? সূর্যের মতো রাঙা বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এখানে প্রভাতটা হচ্ছে উপমেয়, কারণ একে কি করা হয়েছে? একে তুলনা করা হয়েছে কার সাথে? অরুণের সাথে। আর প্রভাত আর অরুণের সাধারণ ধর্ম হচ্ছে রাঙা, অর্থাৎ প্রভাতটাও রাঙা। দেখো রাঙা কেন সাধারণ ধর্ম? কারণ হচ্ছে প্রভাতটাও রাঙা এবং অরুণটাও রাঙা। বুঝতে পেরেছো? এই কারণে এটাকে আমরা বলছি কি? এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে সাধারণ ধর্ম। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি। এরপরে আমরা একটু উপমান কর্মধারয় সমাসের এক্সাম্পল দেখলে বুঝবো। দেখো, ফর এক্সাম্পল একটা উপমান কর্মধারয় সমাস। উপমান মানে কি? যার সাথে তুলনা করা হয়। একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কাজল কালো। কাজলের মতো কালো। কি? কাজলের মতো কালো। অর্থাৎ কাজলের সাথে কাউকে তুলনা করা হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে উপমান হচ্ছে। এবং যেই সমাসগুলোতে দেখবা এরকম কারোর সাথে তুলনা করা হচ্ছে, সেগুলোকে আমরা উপমান কর্মধারয় সমাস বলতে পারবো। ভাইয়া কখন ক্লাস শেষ হবে? ক্লাস সবকিছু ঠিকঠাক থাকলে 8টার দিকে শেষ হবে। বুঝছি, উপমান কর্মধারয় সমাস। এখন দেখো এখানে উপমান কর্মধারয় সমাসের স্ট্রাকচার দেওয়া আছে যে কি কি হয়। যেমন শঙ্খের ন্যায় শুভ্র। শঙ্খ বা শাঁখ, সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা এইভাবে একটা জিনিস বাজায় সাদা দেখতে, এটাকে বলা হয় শাঁখ বা শঙ্খ। শঙ্খের ন্যায় শুভ্র বা সাদা, এটাকে বলা হচ্ছে শঙ্খ শুভ্র। তার মানে শঙ্খের মতো শুভ্র। দেখো তো, আমরা কি বলেছিলাম? কারোর সাথে তুলনা করা হলে তার অপমান হয়। এই এক্সাম্পলটাতে দেখো তো, শঙ্খের ন্যায় শুভ্র বলা হচ্ছে শঙ্খের মতো সাদা। কি বলেছিলাম? কারোর সাথে যদি তুলনা করা হয় তার অপমান হয়। অপমান মানে উপমান। যেই সমাসে উপমান থাকবে সেটা উপমান কর্মধারয় সমাস। শঙ্খের মতো সাদা বলতে আমি কাকে অপমান করছি? শঙ্খ বেচারাকে, শাঁখ বেচারাকে আমরা অপমান করছি। এই জন্য কি হচ্ছে? এই জন্য এটা উপমান কর্মধারয় সমাস হচ্ছে। একই রকম ভাবে তুষারের মতো শুভ্র বা তুষারের মতো সাদা, আমরা কাকে তুলনা করছি? আমরা তুষার বা বরফের সাথে অন্য কোনো কিছু একটা তুলনা করছি। সেটা মাথার চুল হতে পারে, তুষারের মতো সাদা চুল। ঠিক আছে? তো এখানে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কার সাথে তুলনা করছি তার কথা কি এখানে বলা আছে কিনা। উপমান মানে কি? উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয়। এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে তুষার ন্যায় শুভ্র মানে কি। এইখানে আমাদের দেখতে হবে, আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে কার সাথে তুলনা করা হচ্ছে। আমাদের দেখতে হবে কার সাথে তুলনা। ঠিক আছে? কার সাথে তুলনা, এইটা আমাদেরকে একটু দেখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি?
তুষারের অপমান হলো। আচ্ছা, ঈশিতা বলেছে তুষারের অপমান হয়েছে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। বুঝছি উপমান। আচ্ছা, একটু সামনে আগাই তাহলে। আমরা এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে। এগুলো একটু বাসায় পড়তে হবে। ক্লাসের স্লাইডটা জোগাড় করে এগুলো পড়ে ফেলবা। এইবার উপমিত কর্মধারয় সমাস বলি। আমরা ২ টা টার্ম শিখেছিলাম। একটা হচ্ছে উপমান, আরেকটা কি? একটা হচ্ছে উপমেয়। উপমেয় মানে কি? যাকে তুলনা করা হয়। এর সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। তার মানে যেই সমাসে শুধুমাত্র অপমান করা হয়, শুধুমাত্র অপমান করা হয়। অর্থাৎ যে সমাসে শুধুমাত্র যার সাথে তুলনা করা হয়েছে তারই উপস্থিতি থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। কিন্তু যেই সমাসে যেই বেচারার সাথে তুলনা করা হচ্ছে এবং যাকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ অপমানিত এবং যে অপমান করেছে, দুইজনেই যেই সমাসে বিদ্যমান তাকে আমরা বলবো হচ্ছে উপমেয় কর্মধারয় সমাস। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, অধর বিম্বের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখন দেখো ঘটনা কি? ঘটনা হচ্ছে উপমান কর্মধারয় সমাসে উপস্থিত ছিল কে? উপমান কর্মধারয় সমাসে আবুল বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। মাইন্ড ব্লোয়িং ক্লাস, ফারহান সাকিব অলওয়েজ বেস্ট। বারেক মিয়া বলেছে ক্লাসটা শেয়ার দিতে বলেছিলাম, দিয়েছো? সেটা দাও নাই, কিন্তু ফারহান ভাইয়া বেস্ট এই ব্যাপারে উদ্বাহ নৃত্য করতে প্রস্তুত। ঠিক আছে? আচ্ছা শুনো, যাই বলছে জোকস অ্যাপার্ট, সমস্যা নেই। আপনি পড়ালে না বোঝার মতো কিছু থাকে না। তুর্য বলেছে অনেক ধন্যবাদ। দেখো, যেই সমাসে যার সাথে তুলনা করা হচ্ছে তুষারের ন্যায় শুভ্র, মানে তুষারের মতো শুভ্র, শঙ্খের ন্যায় শুভ্র, কাজলের ন্যায় কালো, কাজলের মতো কালো, যেই সমাসে যার সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ যাকে অপমান করা হচ্ছে তার উপস্থিতি থাকে, সেটাকে আমরা বলছি উপমান কর্মধারয় সমাস। অন দ্য আদার হ্যান্ড, যেই সমাসে যাকে তুলনা করা হচ্ছে সেই যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। আমাদের তো কনফিউশন মূলত উপমান নাকি উপমিত এটা নিয়েই হবে। তো সেই সমাসকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা দেখি তো এক্সাম্পলটা মিলে কিনা, যা বললাম সেটা মিলে কিনা দেখি। দেখো, অধর বিম্বের ন্যায়। অধর বিম্বের ন্যায় মানে কি? অধর মানে হচ্ছে মুখ, বিম্ব মানে হচ্ছে প্রতিবিম্ব বা আয়না, মিরর। ঠিক আছে? যার মুখ হচ্ছে কিসের মতো? আয়নার মতো। এখন যার মুখ আয়নার মতো, ঘটনা হচ্ছে আয়নার মতো কি? আয়নার মতো চকচকে, আয়নার মতো ময়লা, আয়নার মতো ধুলা পড়া, আয়নার মতো ভাঙা, নাকি আয়নার মতো ঝনঝন করে আওয়াজ করে? কি? এইটা বলা নাই। এটা বলা ইম্পোর্টেন্টও না সমাসের ক্ষেত্রে। ঠিক আছে? এখন দেখো অধর বিম্বের ন্যায়। অর্থাৎ অধরটা কিসের মতো? অধর হচ্ছে কিসের মতো? অধর কার মতো? আয়নার মতো। পুরুষ সিংহের ন্যায়। এই এক্সাম্পলটা দেখো, পুরুষ সিংহের ন্যায়। তার মানে সিংহ পুরুষ। আচ্ছা পুরুষ সিংহের না, এটা পুরুষ সিংহ না, এটা সিংহ পুরুষ হবে। সিংহ পুরুষ হবে। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এখানে কি বলা হচ্ছে? এখানে যাকে তুলনা করা হচ্ছে তার কথা বলা আছে। উপমান কর্মধারয় সমাসে বলা হয় যার সাথে তুলনা করা হচ্ছে। উপমিত কর্মধারয় সমাসে বলা হয় যাকে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হচ্ছে? পুরুষ সিংহকে তুলনা করা হচ্ছে। বুঝছি? শেয়ার ডান বলেছে দুষ্টুমণি, অনেক ধন্যবাদ। বুঝছো? তোমরা যদি বুঝতে পারো আমার আজকের ক্লাস নেওয়ার কষ্টটাই সার্থক হয়ে যাবে, যদি তোমরা উপমিত আর উপমান কর্মধারয় সমাস বুঝতে পারো। ক্লিয়ার কিনা একটু বলো, উপমান আর উপমিত কর্মধারয় সমাস এটা কি ক্লিয়ার কিনা? এটা একটু বলো, কনসেপ্টটা বুঝছো কিনা বলো, বা মিলাতে পারবা কিনা কনসেপ্ট। এক্সাম্পল যখন পড়বা বাসায় তখন মিলাতে পারবে কিনা এটা বলো। সবগুলো এক্সাম্পল তো আর ক্লাসে পড়ানো সম্ভব না, এটা তোমাদেরকে বাসায় পড়তেই হবে। ঠিক আছে? সমাস শিখতে লাগে না 6 মাস। দিস ইজ অ্যাকুরেট, দিস ইজ কারেক্ট, বাট দ্যাট ডাজন্ট মিন যে সমাস 1.5 ঘন্টার ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? শেয়ার ডান বলছে আশিক, অনেক ধন্যবাদ। ক্লিয়ার স্যার বলছে তারিন, ক্লিয়ার মিষ্টি পাগলি বলেছে উপমান মানে সত্য কথা আর উপমিত মানে মিথ্যা। মাহেরা মাহি, আমি নট এন্টায়ারলি এগ্রিড মাহি। আচ্ছা রিতা ইয়াসমিন বলছে ক্লিয়ার, অলরাইট ভাইয়া। এইবার আসো রূপক কর্মধারয় সমাস। রূপক মানে কি? রূপক মানে হচ্ছে উপমা। রূপক মানে কি? রূপক মানে হচ্ছে উপমা। ঠিক আছে? রূপক মানে হচ্ছে উপমা। এই কাজটা করে কারা জানো? এই কাজটা করে হচ্ছে মূলত কবি সাহিত্যিকরা। এমন এমন জিনিসের তুলনা করে যে জিনিসটা আসলে তুলনাযোগ্যই না। মানে মনে করো বিষাদের সাথে দুঃখের তুলনা, আগুনের সাথে রাগের তুলনা। ঠিক আছে? দেখো মনে করো এই রিমোটটার সাথে এই কলমটার একটা তুলনা হতে পারে। তুলনাটা কি হতে পারে? দুইটা সাইজ, কোনটা বড় কোনটা ছোট। তুলনাটা হতে পারে দুইটার কালার নিয়ে। তুলনাটা হতে পারে দুইটার উইডথ
উইডথ নিয়ে, তুলনা হতে পারে দুইটার ওয়েট নিয়ে, অনেক রকম তুলনা হতে পারে। কিন্তু দুঃখের সাথে কি আসলে সাগরের তুলনা হয়? তুলনা হয় না। কিন্তু কবি সাহিত্যিকরা যখন এই ধরনের তুলনা করে বসে, সেটাকে আমরা বলতে পারি সেটা এক ধরনের উপমা বা সেটা এক ধরনের রূপক। অর্থাৎ যেই সকল সমাসে আমরা দেখবো এরকম অদ্ভুত উড়ে তুলনা করা হয়েছে, এরকম অদ্ভুত কম্পারিজন করা হচ্ছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। একটু এক্সাম্পল দেখি, তাহলেই বুঝবা। যেমন নিমাই রূপ চাঁদ, নিমাই চাঁদ। তারপর হচ্ছে দেহরূপ খাঁচা। এটা তোমরা ভালো বুঝবে। এটা দেখো, দেহরূপ খাঁচা। এই হলো আমাদের দেহ। আর খাঁচা তো এরকম। খাঁচা তো মনে করো এই যে এরকম। ঠিক আছে? এই হলো একটা খাঁচা। হ্যাঁ? এটা মনে করো ধরার জায়গা। খাঁচা। এই গ্রামের বাড়িতে দেখছো না এভাবে মুরগি আটকায়? মুরগির বাচ্চাদেরকে আটকায় রাখে এরকম। ঠিক আছে? এইভাবে। তো খাঁচা আর মানুষের দেহ ২ টা কি আসলে তুলনাযোগ্য? এটা শুধুমাত্র তুলনা করতে পারে কবি সাহিত্যিকরা। এইজন্য এটাকে আমরা বলি হচ্ছে উপমা বা রূপক। আর এই ধরনের সমাসকে কি বলা হয়? এই ধরনের সমাসকে বলা হয় হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার? আচ্ছা। ওকে। তারপরে দেখি। মন মাঝি দেখো, মন আর মাঝি এ দুটো কি আসলে কম্পেয়ারেবল? মানে মনের সাথে কি আসলে মাঝির তুলনা হয়? হয় না কিন্তু। শুধুমাত্র এক ক্ষেত্রে তুলনা হয়। যদি এটা একটা কবিতার বই হয় বা গল্পের বই হয় বা এটা একটা ফিকশনাল বই হয়। বুঝছি? এই কারণে মনরূপ মাঝি এই ধরনের যে সমাসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলব হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো এরকম আরো সমাস রয়েছে। এগুলো একটু বাসায় পড়লেই পারবা। বিষাদ সিন্ধু, ঠিক আছে? এগুলো একটু বাসায় পড়লেই পারবা। কঠিন কিছুই না। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস খুবই ইজি। একটা তৎপুরুষ সমাস বুঝিয়েই মনে করো ফুলটুকু কমপ্লিট করে ফেলতে পারবো। আমি যদি একটু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বলেছিলাম? তৎপুরুষ সমাসে পূর্ব পদে যে বিভক্তি লোপ পায় বলা হয় এটা ওই তৎপুরুষ সমাস। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথম পদ পূর্বপদ থেকে যে বিভক্তি লোপ পায় আমরা সেই তৎপুরুষ সমাস বলি। ব্যতিক্রম আছে, যেই তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না, কোনটাই বিভক্তি লোপ পায় না, সেটা যে বিভক্তি হোক, সেটাকে আমরা বলবো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। একটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম, কয় ধরনের অলুক সমাস রয়েছে? উত্তর কিন্তু বলে দিয়েছিলাম। দেখি সামনে একটা প্রশ্ন আসবে, পারবো কিনা দেখা যাক। তো এইখানে আমরা দেখব যে তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এইরকম করে। অলুক তৎপুরুষ সমাস অলরেডি বলে ফেলেছি। নয় তৎপুরুষ সমাস হচ্ছে যেগুলা না বোধক, আর উপপদটা আমরা সামনে এগুলো পাবো, উপপদ তৎপুরুষ সমাসটা। ওকে, আমরা এগুলা আর আজকে ক্লাসে এক্সপ্লেইন করব না, কারণ এগুলো তোমরা বুঝবা। দ্বিতীয় বিভক্তি যেমন এইখানে দেখবা স্লাইডে দ্বিতীয় বিভক্তি গুলো দিয়ে দেওয়া আছে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে? তারপর হচ্ছে তৃতীয় বিভক্তি দেওয়া আছে এ অন্তস্থ তে। পূর্বপদ থেকে এটা বাদ গেলেই এটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী দেওয়া আছে, ঠিক আছে? পঞ্চমী এই যে এ অন্তস্থ তে। ষষ্ঠী কই? ষষ্ঠী হচ্ছে র এর। দেখি ষষ্ঠী কোথায় আছে? এই যে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর। এগুলো বাদ গেলেই বুঝবা ষষ্ঠী। আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ তে, সপ্তমী তৎপুরুষ সমাস। এই হলো গিয়ে আমাদের সমাসের আলোচনা, তৎপুরুষ সমাসের আলোচনা। এরপরে আমরা যাব হচ্ছে একটা সমস্যা দূর করি তোমাদের, সেটা হচ্ছে ভাইয়া আমরা বুঝতে পারি না কোনটা অলুক তৎপুরুষ আর কোনটা অলুক বহুব্রীহি, কোনটা অলুক তৎপুরুষ আর কোনটা অলুক বহুব্রীহি, কারণ কোনোটাতে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না। অর্থাৎ দুইটাই অলুক, দুইটাতে কি হয় না? দুইটাতে বিভক্তি লোপ পায় না। এখন একটু দেখি, গায়ে হলুদ, হাতে খড়ি ইত্যাদি সমস্ত পদের পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না। অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না, বরং গায়ে হলুদকে বোঝায়। ঠিক আছে? বরং একটা অনুষ্ঠান বিশেষকে বোঝায়। সুতরাং এগুলো অলুক তৎপুরুষ সমাস নয়, অলুক বহুব্রীহি সমাস। বুঝছো? দেখো আবার বোঝাই। অলুক বহুব্রীহি মানে কি? অলুক মানে হচ্ছে লোপ পাবে না, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে না। এটাই তো হচ্ছে আমাদের অলুক, যে কোনো অলুক সমাস। এখন বহুব্রীহি কোনটা? বহুব্রীহি মানে হচ্ছে পূর্বপদের অর্থ প্রধান হবে না, পরপদের অর্থ প্রধান হবে না, অন্য কিছু একটাকে বোঝাবে, অন্য কোনো একটা পদের অর্থ প্রধান হবে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, গায়ে হলুদ
সমস্ত পদটা হচ্ছে গায়ে হলুদ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখন পূর্বপদ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ। অর্থের প্রাধান্য কিসের পেয়েছে? অর্থের প্রাধান্য পাওয়া গেছে একটা পার্টিকুলার অনুষ্ঠানের। এখন নতুন আধুনিক যে বিয়েগুলো হয়, ওই আধুনিক বিয়েতে ইভেন হলুদ দেয়ও না। কারণ হচ্ছে এত টাকার ওয়েডিং মেকআপ এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো মানে ওয়েডিং ফটো ভালোই আসবে না, তাই না? ওয়েডিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি যেখানেও অনেক টাকা খরচ হয় সেটা তো একদম বাজে আসবে। এই কারণে দেখবা যে এখন অনেক বিয়েতে অনেক গায়ে হলুদ অনুষ্ঠানে গায়ে হলুদই দেওয়া হয় না। তার মানে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে গায়ে হলুদটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে ওই অনুষ্ঠানটা করা। ওই অনুষ্ঠানটা করা ইম্পোর্টেন্ট। তার মানে গায়ে হলুদ এই সমাসটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এখানে একটা পার্টিকুলার ধরনের একটা বিশেষ ধরনের অনুষ্ঠানের অর্থটা প্রাধান্য পায়। এখানে গা কিংবা হলুদ কোনটাই প্রাধান্য পায় না। বুঝছি? এই কারণে এটা অলুক বহুব্রীহি সমাস। ওকে। সো এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলো পড়তেই হবে। এগুলো পড়া ছাড়া কোনো উপায় নাই। অব্যয়ভাব সমাস আমরা পারবো। অব্যয়ভাব সমাসে আসলে বোঝার তেমন কিছু নাই। অব্যয়ভাব সমাস আমাদের একটু পড়ে দেখতে হবে যে কোন ধরনের সমাসগুলোকে আমরা অব্যয়ভাব সমাস বলি। ঠিক আছে? যেমন উপকণ্ঠ, তারপর হচ্ছে সমক্ষ, তারপর সকাল নাগাদ, উপদ্বীপ, উপশহর। আলাদা করে বোঝার তেমন কিছু নাই। আমাদেরকে এটা বারবার পড়ে মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বহুব্রীহি সমাসে। আমরা লাস্টলি যাব কোথায়? আমরা আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা বলেছিলাম যে আজকে সমাস একটা ক্লাসেই তোমাদের সকল সমস্যা দূর করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। সো চেষ্টার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস এমন এক ধরনের সমাস যে সমাসে পূর্বপদের অর্থেরও প্রাধান্য হয় না, পরপদের অর্থেরও প্রাধান্য হয় না, উভয় পদের অর্থের প্রাধান্য হয় না এবং কোন পদেরই অর্থ প্রাধান্য পায় না। বহুব্রীহি সমাস একদম অদ্ভুত একটা ধরনের সমাস যে সমাসে অন্য কোনো একটা পদের অর্থের প্রাধান্য পায়। একটু এক্সাম্পল দেখি। ওকে ভাইয়া ক্লিয়ার বলছে হাবিবা। ঠিক আছে। একটু যদি আমরা দেখি যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। নীলকণ্ঠ যার এক্স্যাক্টলি নীলকণ্ঠ যে পাখিটার নাম সেই পাখিটার কণ্ঠ যে আসলে নীলই হয় তাই কিন্তু না। বুঝছি। আবার মহান আত্মা যার, মহাত্মা দুইটা জিনিস আলাদা একটু বুঝি। ঠিক আছে? দুইটা জিনিস আলাদা। মহান আত্মা যার এখানে এখানে মহান পূর্ব এখানে যে মহা ঠিক আছে এটা পূর্বপদ আর আত্মা এটা পরপদ সেটা ঠিক আছে কিন্তু এইখানে দুইটা জিনিস বোঝো এখানে ব্যাস বাক্য আর সমস্ত পদটা একই অর্থ প্রদান করে না। একটা এক্সাম্পল দেখাবো নিজেরাই বুঝবা বাকিগুলা নিজেরা বাসায় খাতায় আইডেন্টিফাই করবা। বুঝো মহান আত্মা যার অর্থাৎ কারো সম্পর্কে বলা হচ্ছে, কারো সম্পর্কে বলা হচ্ছে মহান আত্মা যার কারো সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এইটা হচ্ছে মহাত্মা। এটা কি? এটা হচ্ছে মহাত্মা। এইটা একটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা এটা একটা বিশেষণ। মহান আত্মা যার মহাত্মা। এইখানে ব্যাস বাক্যে কি বোঝানো হচ্ছে? ব্যাস বাক্যে বোঝানো হচ্ছে যে কারো সম্পর্কে, ঠিক আছে? মহান আত্মা যার কারো সম্পর্কে বোঝানো হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড মহাত্মা এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, পার্টিকুলার অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছি? এইখানে দুইটা জিনিস সেম না। অর্থাৎ আমরা যেমন সিংহাসনের ক্ষেত্রে দেখেছি সিংহ চিহ্নিত আসন। ব্যাস বাক্য যে অর্থটা বিয়ার করে আমাদের কি? আমাদের কিন্তু সমস্ত পত্র একই অর্থ বিয়ার করে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম না। এই ক্ষেত্রে ঘটনাটা ডিফারেন্ট। মহান যে নবী, মহানবী বলেছে একজন। জি ভাইয়া বলছে ইতি। ওকে, সো আমাদের কি করতে হবে? আমাদের এই বহুব্রীহি সমাসের এক্সাম্পল গুলো একটু বাসায় পড়ে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা। এখানে বহুব্রীহি সমাস গঠনের কিছু নিয়ম আছে। গঠনের নিয়মের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই এক্সাম্পল গুলা যে কোনগুলা বহুব্রীহি সমাস। যেমন এখানে খোশ মেজাজ, আশি বিশ, হাতে খড়ি, কানাকানি এগুলো একটু আমাদেরকে পড়ে মনে রাখতে হবে। এই যে দেখো একটা প্রশ্ন, কয়টি সমাসের সাথে অলুক কথাটি যুক্ত আছে? এটা হবে ৩টি। তোমাদের কিন্তু অলরেডি বলেছি তিনটা সমাসের সাথে অলুক জড়িত আছে। আচ্ছা। এইবার আমরা একটু সমানাধিকরণ বহুব্রীহি দেখব। আমাদের
সময় প্রায় শেষের দিকে, কিন্তু আমরা বহুব্রীহি সমাসের কয়েকটা ক্যাটেগরি কিভাবে মনে রাখবো একটু ট্রিক দেখে নিই। দেখো, সমানাধিকরণ বহুব্রীহি, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি বলে। আচ্ছা, ইন্টারেস্টিং, কিন্তু মনে রাখবো কিভাবে? দেখো কিভাবে মনে রাখবো, দেখো কিভাবে মনে রাখবো। সমানাধিকরণ আমরা দেখি তো পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য এ লিখলাম, অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভই লিখি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পরপদ কি? পরপদ হচ্ছে বিশেষ্য বা নাউন, নাউন, ঠিক আছে, নাউন। আচ্ছা, প্রথম লেটারটা নেই তো এ, আর প্রথম লেটারটা নেই তো এন। দেখি তো এবার সমানাধিকরণ এইভাবে লেখা যায় কিনা। স, ঠিক আছে, সমা এন অধিকরণ। দেখো, এইভাবে কি আমরা লিখতে পারি? সমানাধিকরণ, সমানাধিকরণকে আমরা এইভাবে লিখতে পারি, সম আন অধিকরণ। সম আন, আনে কি হয়? এ ফর অ্যাডজেক্টিভ, এন ফর নাউন। এটা আগে আছে, অর্থাৎ পূর্বপদ বিশেষণ বা অ্যাডজেক্টিভ, পরপদ নাউন বা বিশেষ্য। বুঝছি। মিম্পি যে হচ্ছে কি ক্লাস এটা? এটা বাংলা ব্যাকরণের সমাসের উপর ক্লাস করো, অথবা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো। মানে এখন যেহেতু তুমি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসেছো, প্রোফাইলে শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে দেখে উপকৃত হতে পারবা। ওকে, বুঝতে পেরেছো? এখন পূর্বপদ বিশেষণ আর পরপদ হচ্ছে নাউন। মনে রাখতে পারবো সমানাধিকরণ? সমানাধিকরণ বুঝছি, মনে রাখতে পারবো? ক্লিয়ার কিনা একটু বলো। আবির হোসেন বলছে জি, জি বানানটা ভুল হয়েছে। জি বানানটা বাংলা আধুনিক নিয়মের বানান অনুসারে, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত নতুন নিয়ম অনুসারে জি বানান হচ্ছে বর্গীয় জ রস্বইকার। বর্গীয় জ রস্বইকার, এইটার নিচে আগে আমরা এভাবে লিখতাম বর্গীয় জ ব দীর্ঘিকার। এটা আধুনিক নিয়ম না, এটা আধুনিক নিয়ম। সমানাধিকরণ ক্লিয়ার? ট্রিকটা কেমন লাগলো? ট্রিকটা কি ভালো লেগেছে? সমানাধিকরণ কিভাবে মনে রাখবো? সম আন, এ তে অ্যাডজেক্টিভ, এন এ নাউন। অ্যাডজেক্টিভ আর নাউন, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। ডান? ওকে, ঠিক আছে। তারপরে এই যে সমানাধিকরণের আরো অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো একটু পড়ে পড়ে মনে রাখতে হবে। সমানাধিকরণ, ব্যাধিকরণ। আচ্ছা, ব্যাধিকরণ একটা জিনিস বোঝো, ব্যাধিকরণ সমস্যার এক্সাম্পল যদি আমি একটু দেখি, তারপর আমি বুঝিয়ে দেই। ৮০-তে ২০ যার, ৮০-২০। কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। মিলন অন্তে যার, ঠিক আছে, মিলনান্তক। অন্ত অব যার, অন্তরীপ, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের আমাদের ব্যাধিকরণ সমাসে আমরা কি দেখি? ব্যাধিকরণ সমাসে আমরা দেখি, আমি যদি সংজ্ঞাতে যাই, পরপর অন্বিত বা পরপর সম্পর্কযুক্ত দুইটা বিশেষ্য পদ। দুইটা কি পদ? দুইটা নাউন, নাউন পদে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। অর্থাৎ বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ বিশেষ্য বিশেষ্য হলে, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, তখন সেটাকে কি বলবো? তখন যে কোনো একটা পদ ব্যাস বাক্যে অধিকরণ সম্পর্ক বোঝালে তাকে বলা হয় ব্যাধিকরণ, ঠিক আছে। কোন ধরনের ব্যাধি? ব্যাধি মানে হচ্ছে রোগ। যেমন ফর এক্সাম্পল ক্যান্সার। ক্যান্সার এমন একটা রোগ যেটাতে কোষ অনিয়ন্ত্রিতভাবে কোষ বৃদ্ধি হতে থাকে, কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে, ঠিক আছে। যেটা কখনো টিউমার এবং কখনো ক্যান্সারের রূপ নিতে পারে যখন কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে। এবং ব্যাধিকরণ মানে কি? এই যে নাউন নাউন নাউন, এই যে একটা নাউন, ঠিক আছে, একটা কোষ দুইটা কোষে যখন পরিণত হয় সেটা হচ্ছে কোষ বৃদ্ধি। এবং এখানে আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে আরেকটা নাউন। নাউন নাউন, বিশেষ্য বিশেষ্য, ঠিক আছে। বিশেষ্য বিশেষ্য দুইটা যখন হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাধিকরণ, ঠিক আছে। বুঝছি? আচ্ছা, ওকে, ক্লিয়ার। তারপরে আমরা যাব হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহিতে। মধ্যপদলোপীতে আমরা বুঝি মধ্যপদটা যেখানে লোপ পাবে। এক্সাম্পল দেখি, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী, বিড়াল চোখী। তার মানে এখানে বিড়ালটা হচ্ছে পুরোপদ, চোখটা হচ্ছে পরপদ, ন্যায় চোখ যে নারীর আমাদের মধ্যপদ বাদ গেল, পুরোটাই বাদ, ঠিক আছে। কাঞ্চন প্রভ, কাঞ্চনের প্রভার ন্যায় প্রভা যা। এখানে দেখো প্রভা, এটা আছে ন্যায় প্রভা যা, এটা বাদ। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, যেটা অনেকবার বললাম, হাতে পূর্বপদ, খড়ি পরপদ, আর এইটা এটা 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 বাদ, এটা হচ্ছে আমাদের মধ্যপদ, ঠিক আছে। পাবলি খান জিজ্ঞেস করেছে এটা কি ক্লাস? এটা এইচএসসি 23 ব্যাচের অ্যাডমিশনের জন্য নেওয়া আমাদের কি ক্লাস? সমাসের ক্লাস।
ওকে, সো আমরা মোটামুটি শিখে ফেললাম আজকে সমাসের অনেকগুলো আলোচনা আমরা করলাম। আমি একটু ক্লাসের লাস্টে এসে সমাসের আরো কি কি তোমাদের জন্য এই ক্লাসের স্লাইডে রেখেছি সেটা একটু দেখাই। এটা একটু দেখাই। এখানেও তোমরা এটা পড়লে ক্লিয়ার করতে পারবে যে সংখ্যাবাচক বহুব্রীহি দ্বিগু সমাস আমি কিভাবে আলাদা করব আমরা। এখন লাস্টলি তোমরা দেখবা যে তোমাদের জন্য কিছু বিগত বছরের প্রশ্ন রাখা হয়েছে। আমরা এগুলো একটু দেখব। রিভিশন বোর্ড আছে একটা, রিভিশন বোর্ডে তোমরা প্রত্যেকটা সমাসের অনেকগুলো এক্সাম্পল পাবা। তোমরা ফার্স্টে আগে ওগুলো পড়বা। তোমরা যেভাবে স্লাইডটা কাজে লাগাবা, আগে তোমরা পুরো স্লাইডের আগের অংশগুলো পড়বা। পড়ে যখন তোমরা রিভিশন বোর্ড অংশটাতে আসবা তখন তোমরা খাতা এই স্লাইডের এই অংশটা ঢেকে রাখবে। এই অংশটা ঢেকে চৌমাথা সমাহার চৌমাথা এটা কোন সমাস? দ্বিগু সমাস। আলাদা করে আইডেন্টিফাই করতে পারো কিনা এটা একটু দেখবা। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি এরপরে এরকম প্রত্যেকটা সমাসের এক্সাম্পল এখানে আছে আমাদের রিভিশন বোর্ডের আন্ডারে। কর্মধারয় সমাস, ঠিক আছে, মধ্যপল্লবী কর্মধারয় সমাস, এরকম প্রত্যেকটা তুমি যদি যাও তুমি কিন্তু সবগুলাই পেয়ে যাবা। সো এইগুলা আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা ক্লাসের স্লাইডটা নিয়ে এইটা একটু পড়ে ফেলতে হবে। তারপরে প্রত্যেকটা সমাসের অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো আমরা আগে পড়েছি কিন্তু মনে আছে কিনা একটু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, লাস্টলি আমাদের এগুলো সবগুলা যাওয়ার পরে তোমরা দেখবা যে অনেকগুলো আছে এখানে। এরপরে তোমরা দেখবে এই স্লাইডটাতে বিগত বছরের প্রশ্ন ইনক্লুড করা আছে। এইটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকে যেহেতু ক্লাসের সময় শেষ, আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলাদা করে সলভ করতে পারছি না, কিন্তু তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। তো তোমরা এই স্লাইডটা থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এইগুলো একটু সলভ করে নেবে। দেখো এখানে বিগত বছরের বেশ কিছু প্রশ্ন অ্যাড করা আছে, এইগুলো একটু সলভ করে নিবা। এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের মতো টাস্ক। আমি একটা লাস্ট জিনিস দেখাবো ক্লাস থেকে বের হওয়ার আগে বা ক্লাসটা শেষ করার আগে। সেটা হচ্ছে যে আমাদের এতক্ষণ আমরা যে ক্লাসটা নিলাম, ক্লাসটা কিসের আসলে প্রমোশনাল ক্লাস? ভার্সিটি বি ইউনিটের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ২৯৩৪টা সিট আছে, যে ২৯৩৪টা সিটের জন্য সবাই ফাইট করতে পারে। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে বিভাগেরই শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তুমি এই বি ইউনিটে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু ইকোনমিক্স, ল, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি, হেলথ ইকোনমিক্স, ইংলিশ, জার্নালিজম এরকম চমৎকার সব সাবজেক্টে পড়তে পারো। মাত্র 3টা সাবজেক্টে পরীক্ষা হয় বি ইউনিটে। বাংলা, যেটা আমি পড়াই, আমার সাথে সানি ভাইয়া পড়ায়, সম্পদ ভাইয়া পড়ায়। ইংলিশ, যেটা মুনজারিন আপু, সাকিব বিন রশিদ ভাইয়া, নাসির তামজিদ ভাইয়া, দুর্জয় ভাইয়া ওরা ক্লাস নেয়। জেনারেল নলেজ অভ্র ভাইয়া ক্লাস নেয় আমাদের এখানে সিমেন্স ভাইয়া ক্লাস নেয়। তারপর আরো চমৎকার সব ইনস্ট্রাক্টর আমাদের এখানে কিন্তু যুক্ত রয়েছেন। সো তোমরা যদি আমাদের এই বি ইউনিটের কোর্সটাতে অন্তর্ভুক্ত হতে চাও, যারা এখনো হও নাই, তারা আজকে ক্লাসের স্লাইড তো আছে, স্লাইড যদি নাও পাও, ওর্স্ট কেস সিনারিওতে যদি স্লাইড নাও পাও তাহলে কি করবা আমি একটু দেখাই দিই। ঠিক আছে, আমি একটু দেখাই দিই তাহলে তোমরা কি করবা। তোমরা তোমাদের যার যেটা ব্রাউজার, ঠিক আছে, তুমি ফায়ারফক্স ইউজ করো অথবা সাফারি ইউজ করো অথবা হচ্ছে তুমি গুগল ক্রোম ইউজ করো, তুমি যাবা ওইটাতে গেলাম, ঠিক আছে, ওইটাতে যাওয়ার পরে তুমি করবা কি, তোমার অ্যাড্রেস বার আছে না উপরে, যেখানে অ্যাড্রেস বার লিখলে কোথাও যাওয়া যায়, এইখানে ক্লিক করবা। ক্লিক করে তুমি লিখবা হচ্ছে 10ms.com 1010, তারপর হচ্ছে ms.com 10ms.com। খুবই সহজ। 10 এম হচ্ছে মিনিটের, এস হচ্ছে স্কুলের, .com 10ms.com লিখলা, এন্টার দিলা। এন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এন্টার দিলে কি হয়ে যাবে, এন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা চলে আসলে তুমি দেখবা আমাদের ওয়েবসাইটে একদম উপরে কিছু বাটন আছে। এখানে আছে ক্লাস 5 to 12, স্কিলস, ভর্তি পরীক্ষা, চাকরি প্রস্তুতি ইত্যাদি। তোমরা কিসের শিক্ষার্থী, তোমরা যেইটার শিক্ষার্থী হও সেটাতেই ভর্তি হও। আমি যেহেতু এটা ভর্তি পরীক্ষার ক্লাস নিলাম, একটু ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের অপশনটা দেখাই। তুমি ভর্তি পরীক্ষাতে ক্লিক করবা। তো ভর্তি পরীক্ষাতে দেখবা এখানে সুন্দর একটা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটির ছবি আছে। একটু স্ক্রল ডাউন করবে, একটু নিচের দিকে যাবা এবং এইটাতে ক্লিক করবা, ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স, এইটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলে তুমি হচ্ছে এইখানে আমাদের ইনস্ট্রাক্টরদের সকলের যে পরিচিতি সেটা পেয়ে যাবা। সুমন ভাইয়া ক্লাস নিচ্ছেন, সাকি আপু ক্লাস নিচ্ছে, ঠিক আছে, সানি ভাইয়া ক্লাস নিচ্ছে, সাকিব বিন রশিদ ভাইয়া ক্লাস নিচ্ছে, মুনজিন আপু ক্লাস নিচ্ছে, এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। কি করতে হবে কোর্সটা করার জন্য, কোর্সটি কিনুনে ক্লিক করবা। কোর্সটি কিনুনে ক্লিক করলে তোমরা এখানে চলে যাবা। সো এইখানে একটা প্রোমো কোড তোমরা লিখতে পারবা। তোমাদের জন্য কিন্তু একটা প্রোমো কোড দিয়েছি অলরেডি। সেটা কি, সেটা হচ্ছে ফারহান, FARHAN 500, ফারহান 500 লিখে সাবমিট করলে তোমাদের এই কোর্সটা তোমরা পারচেজ করতে পারবা 500 টাকা ডিসকাউন্টে
3000 টাকা। এরপরে শুরু করুনে ক্লিক করলে তোমরা বিকাশ, নগদ অথবা যেকোনো ব্যাংক থেকে তোমরা পে করে আমাদের কোর্সটাতে এনরোলড হয়ে যেতে পারবা। সো এই ছিল ওভারঅল আমাদের সমাসের সমস্যা দূরীকরণ ক্লাস। এই ছিল আমাদের বি ইউনিটে ভর্তি হওয়ার প্রসেস। তোমরা একটু ক্লাসটা আমি এখনই শেষ করে দিব। আমাকে একটু লিখে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যারা এতক্ষণ ক্লাস করেছো তারা একটু ক্লাসটা নিজে শেয়ার করে নিজেদের প্রোফাইলে রাখতে পারো, যাতে করে পরবর্তীতেও যখন রিভিশনের দরকার পড়ে তখন তুমি রিভাইজ করে নিতে পারো। ওকে। একজন বলেছে আমার সিটটা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম। ঠিক আছে। দেখা হবে ভেড়ামারা ডিগ্রি কলেজে। ভাইয়া বি ইউনিটে অ্যাডমিশন করছে, আমাদের হার্ড কপি লেকচার শিট কি দিবেন কিনা? এর উত্তর হচ্ছে যে না, কারণ যদি হার্ড কপি দিতে চাই তাহলে তোমাদের কোর্স ফিটা অনেক বেড়ে যায়। মানে 3000 টাকার কোর্স তখন 4000 4500 টাকা পড়ে যাবে। এটা আমরা করব না। আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। যার দরকার সে প্রিন্ট করে নিবে। যার ইচ্ছা মতো। ভাইয়া অনেক ভালো বলেছে একজন। অনেক ধন্যবাদ। কি ভালো করলাম তোমার? আর মারাত্মক বলেছে একজন। আলহামদুলিল্লাহ ভাইয়া অল ক্লিয়ার, সমাসের সমস্যা এখন আর নাই। একদম এক্স্যাক্টলি এভাবেই আমরা আমাদের পেইড কোর্সটাতে ক্লাস নেই। আমার যে ক্লাস আমি এভাবেই ক্লাস নেই। সো তোমরা আমাদের ক্লাসে আসতে পারো। আমরা প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে আগাবো এবং তোমরা সবগুলো ক্লাস করলে ইনশাআল্লাহ তোমাদের যে প্রিপারেশনটা সেটা খুবই ভালো মতো নিতে পারবা। অনেক সুন্দর লেগেছে ক্লাসটা ভাইয়া অল ক্লিয়ার বলেছে। হেভেন তুর্য, অনেক ধন্যবাদ হেভেন তুর্য এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার চমৎকার সব কমেন্ট করে পার্টিসিপেট করার জন্য। তারপরে ইউটিউব থেকে আশিকুর রহমান বলছে ভাইয়া পরবর্তী কি ক্লাসটা দেখতে পারবো? প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বি ইউনিটের প্রমোশনাল লাইভ ক্লাস হবে। আজকে আমি বাংলা ক্লাস নিলাম, এরপরের মঙ্গলবার হয়তোবা জেনারেল নলেজ অথবা ইংলিশের প্রমোশনাল ক্লাস হবে। তোমরা মঙ্গলবার সন্ধ্যা 6:30 মানেই 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভার্সিটি বি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স 2023 এর প্রমোশনাল ক্লাস তোমরা পেয়ে যাবা। অ্যামেজিং ক্লাস বলছে অনেকে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম আমাদের এই পেইড কোর্সটাতে। যদি আসো তাহলে দেখা হবে। কিন্তু যদি ভর্তি নাও হও তারপরে তোমরা প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে পারবা। সেটা করলেও ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশন অনেক দূর আগাবে। এট লিস্ট তোমরা বুঝতে পারবা কি কি জিনিস পড়তে হবে। আমাদের সাথে যদি ইভেন ইফ তোমরা অ্যাডমিশনের প্রিপারেশনটা নাও তারপরে তোমাদের সবার প্রতি আমার শুভকামনা থাকবে একজন শিক্ষক হিসেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পেইড কোর্সে অথবা ফ্রি ক্লাসে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।